প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। পাশাপাশি আপনারা রতন তালুকদার ফেসবুকেও আমাদের এই প্রোগ্রামটি দেখতে পারবেন। আমি আপনাদেরকে সেই আহ্বান জানাই যে আপনার যেন যার যেভাবে সুবিধা হয় ফেসবুকেও দেখতে পারেন, রতন তালুকদার লাইভ ইসেতেও দেখতে পারবেন, এবং যদি সম্ভব হয় আমাদের চ্যানেলগুলি সাবস্ক্রাইব করবেন। আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছে। দুজনেই এর আগেও আমাদের প্রোগ্রামে ছিলেন। একজন বাংলাদেশের এক সময়ের বড় সাংবাদিক, নিউ ইয়র্ক প্রবাসী, এনামুল রাজা দীপু। দীপু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ অনুষ্ঠান। আজকে রতন তালুকদার লাইভে। অন্যজন আমাদের সঙ্গে রয়েছেন এক সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা, জগন্নাথ হল ছাত্র সংসদের জিএস। তিনি দীর্ঘদিন নিউ ইয়র্কে প্রবাসী, শ্যামল চক্রবর্তী। তিনি এর আগেও একবার আমাদের সঙ্গে এসেছেন। শ্যামল চক্রবর্তী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই প্রোগ্রামে। আমাকে অ্যাড করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা সবাইকে জয় বাংলা। আপনারা ভালো আছেন তো? দীপু ভাই ভালো আছেন? জি জি, আমরা ভালো আছি। আজকে যে সমস্ত বিষয় নিয়ে সরাসরি আলোচনায় চলে যাই, কারণ আলোচনা আমরা ভিডিওটা খুব বেশি বড় করব না। আপনি জানেন যে আজকাল লোকজন একটু কম ছোট ভিডিও পছন্দ করে। আমরা আলোচনা করতে চাচ্ছি আজকে যে আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ একটি এ, তথাকথিত বিপ্লব বলে যারা বলছে, যে অভ্যুত্থান বলছে, সেই অভ্যুত্থানে তারা ক্ষমতাচ্যুত হয়। আওয়ামী লীগ নেত্রী তথা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে আহ, বাইরে, অর্থাৎ ভারতে আশ্রয় প্রার্থী। আমি এখানে একটি কথা বলতে চাই। অনেকেই বলে শেখ হাসিনা পালিয়ে গেছেন। আমি কিন্তু এই কথাটা কখনো বলি না, বলতে চাইও না। শেখ হাসিনা কিন্তু পালিয়ে যায়নি। শেখ হাসিনা দিন দুপুরে বাংলাদেশ মানে সেনাবাহিনীর প্রোটোকলে হেলিকপ্টার দিয়ে বাংলাদেশ থেকে দিনের দুপুরে সকলের চোখের সামনে তিনি দেশ ছেড়েছেন। তাই শেখ হাসিনাকে যারা বলে শেখ হাসিনা পালিয়ে গেছে, এটা আমার কাছে কিন্তু খুব আপত্তিকর মনে হয়। এই জন্য এই কথাটা আমি কখনো বলতে চাই না যে শেখ হাসিনা পালিয়ে গেছেন। শেখ হাসিনা সারকামটেন্সের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। সেটা প্রতিবেশী দেশে যাক, আর প্রতিবেশী দেশে না হলে অন্য কোনো দেশে হলো, কোথাও না গিয়ে যান বাঁচাতেন, এটা সত্য কথা। তো যাই হোক, এই যে আওয়ামী লীগের বিপর্যয়, দীপু ভাই, আমি প্রথমেই প্রশ্ন আপনাকে করতে চাই। আপনি আওয়ামী লীগ রাজনীতির আদি অন্ত অনেক কিছুই জানেন। সাংবাদিকতার জীবনে আপনি অনেক ধরনের স্টোরি করেছেন, অনেক কিছু করেছেন। এই যে আওয়ামী লীগের পতন 5 তারিখে এবং শেখ হাসিনার বিদায়, আপনার কাছে কি একবারও মনে হয় না যে কেন এত পরাক্রমশালী প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের দাপট যাদের 16-17 বছর ছিল, তারা তারা কেন কোনো অবস্থাতেই টের পায়নি কেন যে দেশে কি হচ্ছে? টের পাইনি কথাটা ঠিক না। তাদের মনে হচ্ছিল যে তারা যে পরিস্থিতি হচ্ছে এটা সামলাবে, এবং এই তাদের কাছে যে গোয়েন্দা তথ্য ছিল, আমরা যে জিনিসটাকে বলতে চাই সেটা হচ্ছে একটা খুব সিরিয়াস ইন্টেলিজেন্স ফেলিউর ছিল। সেই ক্ষেত্রে ইন্টেলিজেন্সের যেই দায়িত্বগুলি থাকে, শুধু তথ্য দিয়ে না, তথ্য দেওয়ার পাশাপাশি ইন্টেলিজেন্সের আরেকটা দায়িত্ব থাকে, কি করতে হবে ওই পরিস্থিতিতে, কি করা উচিত, এটার মানে গ্রেভিটি অফ দ্য সিচুয়েশন বুঝানো গভর্নমেন্টকে। এটা শেখ হাসিনাই থাকুক, শেখ রেহানাই থাকুক, খালেদা জিয়াই থাকুক, ইন্টেলিজেন্স তো বাংলাদেশের একটি অর্গানাইজেশন, অনেকগুলি। তাদের সবারই দায়িত্বটা হচ্ছে সরকারকে মানে সামগ্রিক পরিস্থিতি সম্বন্ধে একবারে একটা ভালো ট্রান্সপারেন্ট একটা পিকচার দেওয়া। সেই ক্ষেত্রে তারা কতখানি দিয়েছিলেন, কতখানি দেননি, আমরা যারা অনেক দূরে থাকি আমরাও কিন্তু বুঝতে পারছিলাম এখানে, বা আমাদের যে নিজস্ব সূত্রগুলি থেকে বুঝতে পারছিলাম যে চারিপাশে, ঢাকার চারিপাশে প্রচুর মানুষ এসে জমায়েত হচ্ছে। কারণ এটার একটা মূল কারণ হচ্ছে ঢাকার চারপাশে হাজার হাজার মাদ্রাসা আছে। যখন এই মাদ্রাসাগুলিতে এই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোকজন আসতেছিল, এই তথ্যগুলি কিন্তু মানে অপ্রকাশিত ছিল না। এটা আমাদের মতো আমজনতা, সাধারণ মানুষও আমরা অনেক দূর থেকে পাচ্ছিলাম, কিন্তু সরকার পায়নি, বা সরকারকে
কিভাবে দেওয়া হয়েছিল, সরকার কিভাবে নিয়েছে, সেটার তো ব্যাপক বিশ্লেষণ আমরা করতে পারবো না। শুধু এটুকুই বলি, অতিমাত্রা আত্মবিশ্বাস ছিল যে এই পরিস্থিতি তাদের সামাল দেওয়া সম্ভব, এবং যারা এটার দায়িত্বে ছিলেন তারাই হয়তো সরকারকে এটা বলেছিলেন যে এটা আমরা দেখতেছি বা এটা সম্ভব। কারণ আমি একটি জিনিস মনে করি যে, ধরেন, যত সংখ্যক মানুষ ঢাকা শহরে নেমেছে বা এই গণবিপ্লব বা এটা যা বলতেছে, এটা কিন্তু হয়েছে যখন আওয়ামী লীগ মাঠে নাই, আওয়ামী লীগ ছেড়ে দিছে, তারপরে কিন্তু মানুষের এই জনস্রোত শহরে ঢুকছে। তার আগে মানুষ জমেছে, কিন্তু সেই জমার মধ্যে কিন্তু মানুষের অন্য এজেন্ডা ছিল, এবং অন্যভাবে মানুষকে মিসগাইড করে করে নিয়ে আসা হয়েছে। বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আপনার যারা পড়াশোনা করে, ওইসব বিশ্ববিদ্যালয়গুলিতে বাইরের যে ছেলে মেয়েরা আসছে, স্পেশালি আমি বলি এই কথাটা, আমি আরেকবার বলতে চাই, যে যারা এসেছিল তাদের সংখ্যাধিক্য ছিল জামাতের কর্মী, শিবিরের কর্মী। তারা তারা যে নতুন ঢংটা করে সেটা হচ্ছে, তারা সাতক্ষীরায় যখন থাকে টুপি পায়জামা পাঞ্জাবি পরে, টুপি লুঙ্গি পরে, পায়জামা লুঙ্গি পরে, কিন্তু তারা যখন ঢাকায় আসছে এবার, তখন তারা এই পোশাক চেঞ্জ করে ফেলছে। নিচে উপরে টি শার্ট পরছে, কেপ পরছে, অথবা কেপ পরে নাই, তা নিচে জিন্সের প্যান্ট পরছে বা কেটস পরছে, এরকম। তো সেই কারণে এরকম ছেলে মেয়েরা যখন, বা ছেলেরা স্পেশালি দল বেঁধে যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে গিয়ে বিভিন্নভাবে ফরিয়াদ জানাইছে যে এই সরকারকে সরাইতে হবে, এই হচ্ছে সেই হচ্ছে, এইগুলি কনফিউজ করছে মানুষকে। এখন দেখা গেছে যে ছাত্রটি ব্র্যাক ইউনিভার্সিটি পড়ে বা আপনার নর্থ সাউথে পড়ে, সে শুধু আসে নাই, তার মাও আসছে, বাপও আসছে। বাংলাদেশে কিন্তু এগুলো আগে হয় নাই। এবং যারা আসছে এই গত আগস্টের পরে আজকে পর্যন্ত, তাদের উপলব্ধি হলো এটা এক ধরনের একটা ধোঁকা ছিল তখন। আপনারা দেখেছেন, অনেক ভিডিও ছিল অনলাইনে, যে ছাত্রছাত্রীরা গিয়ে বিভিন্ন মহল্লায় চিৎকার করে বলছে আপনারা পানি দেন, আপনারা নেমে আসেন। এই এই ধরনের বিষয়টা কিন্তু মানুষ না বুঝেও নেমে আসছে, এবং যারা আসছে, আসার পরে বুঝতে পারছে যে এটা বড় ধোঁকার মধ্যে তারা ছিল। হ্যাঁ, এবং তো এখানে একটা অনেক কথা, কিছুতে, অনেক এখানে কিছুতে এটা প্রমাণ আপ- হচ্ছে। আপনাকে একটু থামাই, এখানে একটা কথা, তাহলে কি আপনার যে সিনারিওটা বললেন আপনি, সেতে মনে হচ্ছে না যে এটা আন্দোলনটা একেবারে ঢাকা ভিত্তিক আন্দোলন, যে আমরা তো এই 69-এর গণ অভ্যুত্থান বা এক্সকিউজ মি, যে 90-এর গণ অভ্যুত্থানে যেমন আমরা সারা দেশে একটা উত্তাল অবস্থা দেখেছি, তাই না? এবার কিন্তু এটা দেখতে পারিনি। এবং না, এবার আপনারও যে এবারও বর্ণনা, সারা দেশে একেবারেই হয় নাই তা না। সারা হুম, দেশেও তো ভিন্ন মতের মানুষ আছে না। বড় বড় এইখানে শহরগুলিতে এইখানে ধরেন। এনটি আওয়ামী লীগ টোটাল ফোর্স একসাথে হয়েছিল তখন। এটা হুম, বুঝা হোক না বুঝা হোক, যে কোনো ভাবে হোক, এটা বিভিন্ন জেলা শহরে, রাজধানীতেও তারা হচ্ছিল। কিন্তু তারা যেই যেই জায়গায় ছিল, তাদের যেই মেথডে তারা আগাচ্ছিল, এর সাথে সরকারের প্ল্যানিং গিয়েছিল না। আমি আপনাকে এই বিষয়ে একটু 1 মিনিটের কথাটা শেষ করে দিই। ধরেন, 15-16 বছর যে সরকারটি ছিল 3 মেয়াদে, সেই সরকারটির এক 1100 থেকে 1200 এমপি ছিল। কেউ হয়তো গত টার্মে হয়েছে, পরের টার্মে চান্স পায় নাই, এরকম। তো তারা সবাই ছিল ওই সরকারি অস্ত্র, মানে সরকারি অস্ত্রের লাইসেন্স ছিল তাদের কাছে। সেই বিচারে আওয়ামী লীগের এমপি, উপজেলা চেয়ারম্যান, মেয়র, বিভিন্ন জেলা উপজেলা সব মিলিয়ে বেশ কয়েক হাজার মানুষের কাছে একবারে বৈধ অস্ত্র ছিল। সরকার যদি মনে করতো, তৎকালীন সরকার, শেখ হাসিনা সরকার, যে আমরা অস্ত্রের ভাষায় কথা বলবো, তাইলে কিন্তু সিনারিও অন্যরকম হতে পারতো। সরকারের মধ্যে এবং সরকারের ভেতরে যে জিনিসটা ছিল, কিছু মানুষ অতিমাত্রায় আত্মবিশ্বাসের কারণে সরকারকে রিয়েল সিচুয়েশনটা ব্রিফ করে নাই বা বুঝায় নাই। এবং এই এই অতিমাত্রার আত্মবিশ্বাস, এটার কারণে সরকারের পতন যে কোনো সময় হতে পারে, যে কোনো কারণে। অনেক সময় এরকম ঘটনা অনেক সারা দেশে হয়েছে, কিন্তু এইখানে এইবার যেটা হয়েছে সেটাকে আমরা অন্য কিছু না, ওই যে মেটাকুলাস ডিজাইন ফিজাইনের কথা বলা হচ্ছে না, এগুলি কিন্তু এখন ক্লিয়ার হচ্ছে গ্রাজুয়ালি, যে এটা একটা টোটাল ডিজাইন ছিল, এবং এই ডিজাইনের পিছনে শুধু শেখ হাসিনার নামের আগে ফেসিস্ট শব্দটা বসিয়ে দেওয়ার জন্য মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় হয়েছে। সেটা আপনিও জানেন কোথাতে হয়েছে, কারা কাদের কাছে গেছে। এবং এটা, আমরা যে দেশটিতে আছি, যেখানে বসে কথা বলছি, এই দেশটির বর্তমান প্রেসিডেন্ট নিজেই কিন্তু বলছে যে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ চেঞ্জ করার জন্য এখান থেকে কত টাকা গেছে। উনত্রিশ তো মিলিয়ন ডলার এটা তো আমার মতো একজন লেম্যানের কথা না, এটা একবারে ইউনাইটেড স্টেটস এর প্রেসিডেন্ট নিজে একবারে অফিসিয়ালি বলছেন। কাজেই এটা তো আর অন্যভাবে ভাবার কিছু নাই। এক্ষেত্রে আওয়ামী লীগের সবচেয়ে বড় যেটা ছিল, আওয়ামী লীগ বিষয়টাকে হালকা করে দেখেছে, এবং আওয়ামী লীগে অতিমাত্রায় অহংকারী লোকের সমাগম ছিল শেষ পর্যায়ে পর্যন্ত। তারা
এই বিষয়টাকে গা লাগান নাই। কারণ একেবারে পাত্তা দেয় নাই, সেটাই। শুরুতে হুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মিছিলগুলো হচ্ছিল, 300 200 400 ছাত্র হচ্ছিল, তারপর এটা 500 700 1000 হচ্ছে, এটা বাইরে গেছে এই জায়গা পর্যন্ত। এবং একটা জায়গায় যে কিন্তু আপনার জিনিসটা খুব একটা মেল্টিং পয়েন্টে গেছিল, সেটা আপনার খেয়াল থাকার কথা। সেটা হচ্ছে তারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চায় নাই, প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতে চাচ্ছিল। প্রেসিডেন্ট তো আওয়ামী লীগের মনোনীত বা সিলেক্টেড প্রেসিডেন্ট। এই যে প্রেসিডেন্টকে একদিন আগে তারা সময় দিয়েছে, 24 25 ঘন্টা সময় ছিল, এই সময়েও অনেক কিছু করার ছিল। এই ছেলে মেয়েদের সাথে কথা না, বলা, ওইটা কিন্তু তাদেরকে তাদের একটা প্রোগ্রাম ছিল, আপনি জানেন কিনা আমি জানি না, যে তারা কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট, 64টা ডিস্ট্রিক্ট থেকে প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ তারা, আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু ঢাকায় আসার কথা ছিল। কিন্তু ওই প্রোগ্রামটা নাকি আবার শেষে শেখ রেহানা নাকি ওই প্রোগ্রামটা বাতিল করছে, যে না, ঢাকায় লোকজন আসার দরকার নাই। তো এটাও তো একটা কারণ হইতে পারে যে না, এটা 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 আওয়ামী লীগের বা ধরেন শেখ হুম, রেহানা হোক, আওয়ামী লীগের সিদ্ধান্ত যদি হয়, এটা হুম, দুই ধরনের হতে পারে। একটা হলো রক্তপাত এড়ানোর জন্য, ওই হুম, যে বললাম যে অতিরিক্ত আত্মবিশ্বাস, যে হুম। এটা আমরা ট্যাকল করতে পারবো, আমাদের পুলিশ আছে, র্যাব আছে, হ্যাঁ, ওটা হইতে পারে, সরঞ্জাম আছে। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, এত কাজেই বাইরে থেকে লোক আনলে মানে এটা কন্ট্রোলের বাইরে হয়তো চলে যেতে পারে, এরকম চিন্তা করছে। এটা তাৎক্ষণিক তারা কি চিন্তা করছে সেটা জানি না। তো আমরা যারা বাইরে থাকি, বাইরে মানে দ্যাট ইজ এই রাজনীতির পরিমণ্ডলের বাইরে, আমরা আমাদের মতো করে বিশ্লেষণ করার চেষ্টা করি। আমরা বুঝার চেষ্টা করি যে এই যে লক্ষ লক্ষ লোক সারা দেশ থেকে আসলো, তারা এসে যে রাজধানীর উপকণ্ঠে ভিড় করলো, এই তথ্যগুলি কিন্তু গোয়েন্দা সংস্থার কাছে থাকাটা খুবই স্বাভাবিক। কারণ এটা খুবই স্বাভাবিক এই কারণে, আপনি প্রত্যেকটা মানুষ এখন মোবাইল ফোন ইউজ করে, প্রত্যেকটা মানুষের মানে আহ, কোন জায়গায় সে আছে, এটা কিন্তু একটা বিটিএস কভার করে। এমনও তো হইতে পারে যে গোয়েন্দা সংস্থার এটা তো কয়েকটা লেয়ার থাকে না গোয়েন্দা সংস্থার। এমনও তো হইতে পারে নিচের লেয়ারগুলি সমস্ত কিছু অর্গানাইজ করছে বা তারা সব জানে, শুধু উপর লেভেলকে অতটা জানানো হয় নাই। সেই কারণে উপর লেভেলও, আরো উপর লেভেল যেটা প্রধানমন্ত্রী বা সরকারি লেভেল, সেই পর্যন্ত এটা যায় নাই। এজ ফর এক্সাম্পল আপনাকে আরেকটা বলি, যে আমরা আমাদের বাংলাদেশে অনেকে রহর দালাল বলে, মানে এই যে এজেন্ট বলে অনেক কিছু আমরা শুনি সব সময়। তো রও তো এখানে কাজ করছে, সত্যি কথা বলতে, কিন্তু রও তো ফেইলার। না না, এখানে করতেছে আইএস, মানে ওরা হচ্ছে আইএস এর কথা বাদ দিলাম, হ্যাঁ, পাকিস্তানেরটা, কিন্তু সবাই করতেছে এই দেশে। যেসব দেশের দূতাবাস আছে, হ্যাঁ। প্রত্যেক দেশেই কোনো না কোনো ছোট বড় প্লেয়ার, কেউ ম্যারাডোনা, কেউ মেসি, কেউ ধরেন এই নেত্রকোনার প্লেয়ার বা ব্রাউনবের প্লেয়ারের মতো ভূমিকা পালন করতেছে। কিন্তু এভরিবডি ইজ প্লেইং। দেশ যখন এই ধরনের আপনার একটা আহ, কি বলে ভোলেটাইল সিচুয়েশন হয়, তখন সব প্লেয়াররা কিন্তু অ্যাক্টিভ হয়। মেসি মেসির মতো খেলে, ম্যারাডোনা ম্যারাডোনার মতো খেলে, আর ওই যে বললাম আমার ব্রাউন ব্রেয়ার স্টাইলের মাপের যে খেলোয়াড়, নেত্রকোনার খেলোয়াড়, সে তার মাপে খেলে। মানে কেউ কিন্তু তখন আর মানে ইয়ে থাকে না, সবাই সক্রিয় হয়ে ওঠে। এই সবটার মূলে যেই কথাটা দিয়ে শেষ করা উচিত এই ক্ষেত্রে, ধরেন গোয়েন্দা সংস্থা খবর দিল না, আমাকে কি গোয়েন্দা সংস্থা থেকে খবর দিছে, আপনাকে গোয়েন্দা সংস্থা থেকে খবর দিছে, হ্যাঁ, আমরা টের পাইছি আমাদের একেবারে। নিজস্ব সোর্স থেকে। That's তাহলে right. আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর পরে যারা দল চালাতো, তারা তাদের নিজস্ব সোর্সে জানে নাই যে আপনি এখানে আসতেছি, এখানে একটা ইন্টারেস্টিং মানে ইনফরমেশন আপনাকে দিব। আমি জানি না আপনি দেখছেন না, জাহাঙ্গীর কবির নানক, সে তো বড় মাপের নেতাই, সেকেন্ড সারির নেতা, তাই না? নানক কিন্তু তৌফিক মারুফকে একটা ইন্টারভিউ দিচ্ছে পরশুদিন, টেলিফোন ইন্টারভিউ। সেই ইন্টারভিউটা নিয়ে আমরা পরে কথা বলবো। এর মাঝে একটু আমরা শ্যামল চক্রবর্তীর কাছ থেকে একটু শুনি যে আওয়ামী লীগের যে এই 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 যে পতন, যেটা আমি দীপু ভাই আলোচনা করতেছিলাম, এখানে আপনার কি ধারণা, কেন এই বিপর্যয়টা হলো, কেউ জানলো না? না, বিপর্যয় আওয়ামী লীগের পতনের মূল কারণ হচ্ছে কি, আওয়ামী লীগ আলোচনার মাধ্যমে সমস্ত কিছু করতে গেছে। মূল কারণ, কাদের সঙ্গে আপনি আলোচনা করবেন? একগুচ্ছ থাগের সঙ্গে, একগুচ্ছ দস্যুর সঙ্গে? এটা কোনো গণ অভ্যুত্থান, কোনো গণ অভ্যুত্থান হয় না। এটা এটা কতগুলি আইসিস, অল খাইদা, এদের এজেন্টরা খুব সুন্দরভাবে কাজটা করে ফেলতে পারছে। আর জনগণ, গণ অভ্যুত্থান, ওই মারা গেছে, সমস্ত বোগার জিনিস। আর একটা লোক যখন, এক ধরনের লোক থাকে, জিতা পার্টির দলে তারা সব সময় যায়, তারা মানিয়ে রাস্তায় চলে আসছে 2-4 জন, এটা সারা দেশে সুন্দর করার প্রচার করতে পারছে। গণ অভ্যুত্থান যেটা নয়, আলোচনা করতে যাওয়াটাই ভুল হয়েছে। আলোচনা কিসের যে আলোচনা? কোর্টের সঙ্গে আলোচনা, কোর্টের থেকে একটা রায় চলে আসছে, তারপর আলোচনা কিসের?
আর ওরা কোথাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র? মেধাবী ছাত্র তো কোনো চাকরি বানায় কেন? এত কত বছর বয়সে মেধাবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে? আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, 27, 28, 29 বছর বয়সে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে নাকি? এগুলো কোথাকার কি, এগুলো কোথাকার মেধাবী? কতগুলি টিচার, এরা সবসময় ছিল জামাত বলেন, আলট্রা ইসলামিস্ট, আদারওয়াইজ এরা অন্যান্য দেশগুলি, সিরিয়া, এরা সিরিয়াকে ধ্বংস করছে, ইরাককে ধ্বংস করছে, আফগানিস্তানকে ধ্বংস করছে, আহ ইয়েমেনকে ধ্বংস করছে। এরা প্রত্যেকটা মুসলমান দেশকে ধ্বংস করে দিছে। মূল জিনিস দিচ্ছে ওরা। আর আসেন আপনার গোয়েন্দা সংস্থা, এটা সবাই জানে। আর দেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার লোক আসে নাই, 2, 4, 10 জন লোক আসছে, এটা ঠিক। এরা কাপড় চোপড় কিছু চেঞ্জ টেঞ্জ করছে। ঢাকা শহরে কত শতাংশ, সবাই যে লক্ষ লক্ষ লোক জড়া হয়েছে, লোক তো একটা হিসাব থাকে, কয় লক্ষ লোক হয়েছে। ঢাকা শহরের লোক সংখ্যা কত? ঢাকা শহরে 2 কোটি লোক থাকে। ঢাকা শহরে আরো 50 কোটি ডেলি আসা যাওয়া করে, 5 লাখ লোক। পাঁচের কত শতাংশ লোক হয়? কয়টা লোক আসছে? এগুলো বগার জিনিস, কোনো আন্দোলন হয় নাই, কোনো বিপ্লব হয় না, কোনো কিছু না। ইয়াস, একগুচ্ছ টাকা একটা সুন্দরভাবে কাজটা করে ফেলতে পারছে এবং প্রধানমন্ত্রীকে দেশ ত্যাগ করতে বাধ্য করছে। প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে কিসের জন্য? আওয়ামী লীগ কখনো অস্ত্রের ভাষায় কথা বলে না। আওয়ামী লীগের দোষ হচ্ছে ওই জায়গাটায়। সঠিক সত্যম সমাচারে, সঠের সঙ্গে সঠিক ব্যবহার করতে হবে। আওয়ামী লীগ এটা করে নাই। আওয়ামী লীগ দেশীয় শ্লোক নেয় নাই, দেশীয় পদ্ধতিগুলি ব্যবহার করে নাই। সবাই জানে লোকগুলো আওয়ামী লীগের এই লোকগুলি কি করতেছে না করতেছে। একই কথা আবার রিপিট হবে, যার জন্য রিপিট করলাম না। না রিপোর্ট না, আওয়ামী লীগ ঠিক আছে, আপনার কথা বললাম যে আওয়ামী লীগ এই ওই 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 ভাষায় কথা বলেনি, ওই 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 ইস্যুতে যায়নি। কিন্তু তাহলে এই আওয়ামী লীগের এই জনপ্রিয়তার এমন দশ কিভাবে নামলো যে যে এই ধরনের একটি বিপ্লবের এনভায়রনমেন্ট তৈরি তৈরি হলো? এটা বিপ্লব না, প্লিজ এই শব্দটা আপনি বলেন, অসুবিধা নেই, কিন্তু না, বিপ্লব, যে অভ্যুত্থান আমরা যত এগুলি না। অস্বীকার করি, হ্যাঁ, আমরা যত অস্বীকার করি, একটা আন্দোলন তো হয়েছে এবং সেই আন্দোলনটাই ইসে এই হয়েছে, আন্দোলন হাসিনার পতন হয়েছে। কোন একটা জিনিস আন্দোলন যদি হয়, তো দেশের প্রগ্রেসের জন্য হয়। যদি কোনো কিছু ঘটে, দেশ প্রগ্রেস করে না, উল্টা ভাবে ঘুরে চাকা, তখন সেটাকে আন্দোলন, বিপ্লব, অভ্যুত্থান বলা যায় না। আওয়ামী লীগ আরো দোষ আছে। আওয়ামী লীগ কেন দেশকে এত তাড়াতাড়ি উন্নতি করতে গেল? কেন এই সেতু বানায়, কেন টানেল বানায়, কেন এত সুন্দর এয়ারপোর্ট বানায়, কেন সারা দেশে রাস্তার ছড়াছড়ি, কেন এত বিশ্ববিদ্যালয়, কেন এত সুন্দর সুন্দর মাদ্রাসা প্রতিষ্ঠা করছে? আর বাইরে এক এক ভাবে মাদ্রাসা ছাত্রদেরকে দোষ দিলে লাভ নাই না। কোমলমতি কিছু ছাত্রদেরকে ইউজ করেছে পরে পরে, এটা এটা সত্যি, এবং এখন ইউজ হইতেছে, এটা সত্যি। আওয়ামী লীগের দোষ হচ্ছে এইগুলি। আওয়ামী লীগ কেন উন্নতি করলো? এত বেকারের সংখ্যা কম কেন? সারা দেশে গাড়ি ঘোড়া অ্যাভেলেবল কেন? বাংলাদেশের যে কোনো জায়গায় কল করলে একটা ট্যাক্সি চলে আসে। আচ্ছা, আপনার কথার প্রেক্ষিতে একটা কথা বলি। আপনি ঠিক আছে, আওয়ামী লীগের, আপনি একসময় ছাত্রলীগ করতেন, আওয়ামী লীগের ফেভার, বা আওয়ামী লীগ হয়তো এখনো মানে প্রাণে আওয়ামী লীগ করেন আপনি হ্যাঁ, বলতেন। আওয়ামী লীগ করে মনে প্রাণে কোনো ভুল নেই। হ্যাঁ, সেটাই, আপনি হয়তো করতে পারেন। কিন্তু এই 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 যে একটা না আপনি বলে গেলেন যে আওয়ামী লীগের এটা করতে গেলে কোনো, পদ্মা সেতু করতে গেলে বা এই উন্নয়ন করতে গেলে কোনো, কিন্তু এই আওয়ামী লীগ কি মানুষ গুম করে নাই? আপনি আমার কথার পরে বললেন এই আওয়ামী লীগ কি গুম করে নাই? আওয়ামী লীগের আমলে মানুষকে গলা টিপে ধরা হয় নাই, সাংবাদিকদের হত্যা করা হয় নাই, সাংবাদিকদের স্বাধীনতা হরণ করা হয় নাই, নির্বাচনগুলি একের পর একটা, দুটা না, পর তিনটা নির্বাচন বলতে গেলে মানুষ ভোটই দিতে পারেনি। তো এইগুলো আপনি, আপনার কাজ কি শুধু রাস্তাঘাট করা আর ব্রিজ বানানো? আপনি মানুষের মৌলিক যে অধিকার, যে বেসিক রাইট, যেটা মানুষ অন্তত তার সরকারের নির্বাচনী পদ্ধতিতে, সংসদীয় গণতন্ত্রে মানুষের তাকে ভোট দেওয়ার অধিকারটাও মানুষকে দিতে হবে। তারপরে থাকবে একটা ছায়া, শ্যাডো গভর্নমেন্ট। আপনি বিরোধী দলকে এমনভাবে দমন পীড়ন করবেন, যেমন বিরোধী দল সমস্ত কিছু সার্কামস্টেন্স মিলেই তো জনপ্রিয়তা হ্রাস, এত জনপ্রিয়তা কমলো কেন সেখানে? আমি বললাম যে বঙ্গবন্ধু কন্যা, ওর তো জনপ্রিয়তা এত কমার কথা ছিল না, এত একটা উন্নয়ন করার পরেও জনপ্রিয়তা কেন? পলিটিক্যাল ইস্যুগুলি একেবারেই ইগনোর করা হয়েছে, মানুষকে মানুষ বলেই গণ্য করা হয় নাই, গণতন্ত্রকে একেবারে নির্বাসন দেওয়া হয়েছে। এগুলি কি মনে হয় না আপনার কাছে?
আচ্ছা, এগুলি বললে সবসময় বলা হবে যে আওয়ামী লীগকে ডিফেন্ড করা হইতেছে। কিন্তু আপনার প্রথম যে গুমের কথায়, আপনি আমার বাড়ি নেত্রকোনা জেলায়, ময়মনসিংহ জেলায়, দুই জায়গায় বাড়ি। আমি আপনি একটু চেষ্টা করে দেখেন তো, বা 20 জন মানুষ খুঁজে বাইর করতে পারেন কিনা গুম হয়েছে। না না না, এটা আপনার সাথে আমি একমত না। আপনি গ- আপনার আমি আমি আওয়ামী লীগের, গুম আমি হয়েছে, আয়না করে সাংবাদিকদেরকে গেছে, গুম বললাম আচ্ছা 20 জন। একজনের আপনি কথা, একজনের কথা বলি, একজন আপনি ইলিয়াস, বলছেন, ইলিয়াস আলীর উত্তরটা দিন। কথাটা বলি। ইলিয়াস আহ, আলী গুম হয় নাই? আহ, কথা কথা এক ইলিয়াস আলী নিয়ে আসেন, আর শত আবার আবার সালাউদ্দিন বলবেন শত সালাউদ্দিন শত গুম সালাউদ্দিন হইছে, সালাউদ্দিন শত গুম শত হওয়ার গুম, পরে, শত শত সালাউদ্দিনকে গুম গুম, হইছে। হয়তো হয়তো বা ইলিয়াস আলী গুম হয় না, হয়তো বা ইলিয়াস আলী কোথাও কোথাও লুকায় আছে। অনেক গুম হওয়ার সালাউদ্দিন লোক তো। হোল্ড হোল্ড সালাউদ্দিনের হোল্ড সালাউদ্দিন গুম হওয়ার পরে ভারত যায় নাই? সিলিয়াস গুম হওয়ার পরে ভারত গেছে, রাইট? তা গুম হলো কি করে? এই তো তাকে তাকে আর অনেক গুম যে- হয়ে গেছে, অনেক গুম হয়েছে সে হলো ভারত থেকে সে হয়তো অনেক ভারত থেকে অনেক তখন অনেক গুম আত্মরক্ষা হয়ে করছে। গেছে। সে তো তাহলে সে নিজেকে নিজে গুম করছে। না, সে তো নিজে নিজের এখন হোয়াট ইজ দ্য করে মিনিং নাই, অফ গুম? তাকে হয়তো ওখানে ঠেলে দেওয়া হয়েছে। সে তার বক্তব্য কিন্তু তাই কিন্তু। গুম হওয়া লোক অন্য দেশে যায় হাজির হয়েছে, এক। এরপরে গুম হওয়া সাংবাদিকের লোক, গুম ব্যাপারটা হওয়া আছে। লোকগুলো আবার ফেরত আসতেছে। তো আমার কথা না, নিউজ পেপারের এই কথা, তাই না? এগুলো যে নিউজ পেপারের এই কথা। আর গণতন্ত্র নির্বাচনে গেছে, এটা ডিবেটেবল। বিএনপি নির্বাচন আসে নাই কেন, কিসের জন্য? বিএনপি প্রশ্ন উত্তর দেওয়া যাবে, আমি এই বলবো কারণে আমাকে নির্বাচনে গিয়ে বিএনপি তার কেন লাভ কেন নাই। কেন কেন নির্বাচনে আসে নাই? বিএনপি তো এখন বারবার অনুরোধ করেছে এখন নির্বাচনে আপনি আসো, আপনি নির্বাচনে আসো। আপনি বিএনপি নির্বাচনে আসবে না। আপনি ধরেই নিছেন, আপনি আগে থেকে বিএনপি, শোনেন, আসল ঘটনাটা কোন জায়গায়। একটা দেশ এতদিন মধ্যে একটা দল ক্ষমতায় আছে, ইনকামবেন্সি রেজিস্টার মানুষ সব সময় থাকে, এটা কোনো ধরনের ভুল নাই। আর আগে আপনারা বলছেন গোয়েন্দা সংস্থা হেন তেন, ইয়েস, গোয়েন্দা সংস্থা, গ্রাউন্ড রিপোর্ট সব ঠিক আছে। তো তার গ্রাউন্ড রিপোর্ট সবাই জানে, আমি যদি জানি তো গোয়েন্দা সংস্থা জানবে না কেন? আর গোয়েন্দা সংস্থা এটাতে ইন্টারেস্টেড ছিল কি না, এইটা হচ্ছে গিয়ে প্রশ্ন। আর বাংলাদেশ সেনাবাহিনীতে তো সবসময় একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। বাংলাদেশ সেনাবাহিনী তো বঙ্গবন্ধুকে খুন করছে, ঠিক না? বাংলাদেশের সেনাবাহিনী তো এয়ারফোর্স থেকে ফিনিশ করছে জাপান এয়ারলাইন্সের হাইজাক হওয়া বিমানের নামে। আপনাদের সবারই জিনিসগুলো মনে আছে, আচ্ছা তাই না? এগুলি আসতে অনেক প্রশ্নবোধক আছে, অনেক প্রশ্নবোধক চিহ্ন আছে। সুতরাং এগুলি নিয়ে আলোচনা করলে আরেকটা আরেকটা আলাদা আলাদা সাবজেক্ট হয়ে যাবে। সেই জন্য আপনার আচ্ছা, কাছে বলেন। আসতেছে, আপনার সরি। আপনার কাছে আপনার কাছে আবার আসতেছে। আমি একটু এনামুল করে রাজা দীপুর ভাইয়ের কাছে যাইতে চাইতেছি এইটা। আচ্ছা দীপু ভাই, এই যে আওয়ামী লীগের জনপ্রিয়তা হারানো যে কথাগুলো আমি বললাম, যে খুন গুম, নির্বাচন নিয়ে তামাশা, তারপর আপনার ওই যে আয়নাগর, দুর্নীতি, এই সমস্তগুলি কি আওয়ামী লীগকে মানে মানে কি বলে যে তার জনপ্রিয়তার ব্যারোমিটারটা একেবারে নিচের দিকে নিয়ে গেছে না মনে করেন? আমি, আচ্ছা ঠিক আছে দাদা, এটা নিয়ে আপনাকে বলি। আজকে যদি আপনি, আজকে তো 1 বছর হলো, এর আগে এমন কোনো মানে জরিপ কি ছিল যেদিন এই বিপ্লব বা এই সকল বিপ্লবের আগে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা শূন্যের কোঠায় চলে আসছে? আমরা হলো কি, এই বাংলাদেশের 53-54 বছর বয়সের বাংলাদেশ নিয়ে যখন কথা বলি, এখন যারা আলোচনা করি সবাই আলোচনা করার কথা শুনলে মনে হয় যে বাংলাদেশ 17 বছর আগে স্বাধীন হয়েছে। এটা যে 71 সালে স্বাধীন হয়েছে এটা আমরা মনে থাকে না কথা বলার সময়। আপনি কালকে না পরশু আপনি দেখবেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে ভলকার তুর্ক যে রিপোর্ট দেওয়ার ব্যাপারে ইয়ে করছে, সে একটা বিবিসির সাথে একটা সাক্ষাৎকারে অনেক কথা বলে ফেলছে যে আমরা ওই সময় সেনাবাহিনীকে অনেকটা চাপ দিয়েছি যে তোমরা যদি ওইখানে মানে সরকারের সাথে যে বাড়াবাড়ি করো মাঠে, এই আন্দোলনের বিরোধিতা করো, আন্দোলন দমানোর চেষ্টা করো, তাহলে কিন্তু শান্তিরক্ষী মিশনে তোমাদের লোক আমরা কমাই না, দেবো। ওইটা তো ভূমিকা না ছিল, না, এটা তো একটা বাইরের আপনি ভূমিকা ছিল, আপনি এটা তো আপনাকে ছিল। আমি বলি, হুম। এই যে ধরেন শেখ হাসিনা যে বাসভবন যেটাতে গণভবনে থাকতেন, ওইটা থেকে একজন ওই আগারগাঁও মসজিদের একজন ইমাম কুলবালিশ নিয়ে যেতেছে, বদনা নিয়ে যেতেছে, একজন পেটিকুট একজন ব্রা নিয়ে যাচ্ছে, এইটা কি কোনো বিপ্লবের সাথে যায় নাকি? এটা এটা হচ্ছে, অ্যাবসলিউটলি মানা যায় এটা না, হ্যাঁ, এটা না দ্যাটস না, রাইট। এটা মারা যাওয়ার না, এটা হচ্ছে এই বিপ্লবটা এমনই ভাবে এক আরোপিত বিপ্লব ছিল, এবং মানুষকে এমনই ভাবে কিছু মানুষকে উস্কানি দেওয়া হয়েছিল, সেই মানুষগুলিকে একবারে মূল জায়গাটাতে, রাজধানীর কেন্দ্রবিন্দুতে পৌঁছার মতো জায়গাটা করে দেওয়া হয়েছিল। এবং এর পিছনে সেনাবাহিনীর একটা
বিরাট ভূমিকা ছিল। আপনার হয়তো এই না ভিডিওগুলো না না, আমি এটার ওই সাথে সময় এখানে দ্বিমত না, আমার কথাটা না না শেষ করি। আমি আপনার সাথে আর্মেনিয়া এখানে একটু দ্বিমত পোষণ করি দীপু রাখেন। ভাই। আপনি আমি আপনি বলি, দ্বিমত আমি আপনি আপনাকে বলছি যে আওয়ামী লীগের কি কোনো দোষ ছিল না? অনেক আওয়ামী দোষ ছিল লীগের আওয়ামী লীগের। দেশটা কি সেনাবাহিনী চালাইছিল না না না, আওয়ামী লীগ চালাইছিল? আওয়ামী লীগের অনেক দোষ ছিল নিঃসন্দেহে। যে আওয়ামী লীগ 15 বছরের দেশটা চালাইছে, এই যে আওয়ামী লীগ ইয়ে করে নাই নির্বাচনে, কে আসে নাই যে বলছেন, আওয়ামী লীগ সব কোনো সময় একটানা 15 বছর তারা ওয়াক ওভার পাইতে পাইতে যাবে এই কথা, বা 3 টার্ম যাবে, এটা আওয়ামী লীগের নেত্রীও কোনোদিন ভাবে নাই। কিন্তু রাষ্ট্রটা 2004 সালের গ্রেনেড হামলার পরে আওয়ামী লীগের যে মেন্টাল স্টেট, এটাতে যেমন ব্যাপক পরিবর্তন আসছে, এবং এট দ্য সেম টাইম ওই সময় যে বড় স্টেক হোল্ডার ছিল পলিটিক্সে, এখনো যারা বড় স্টেক হোল্ডার বিএনপি, তারা রাজনীতি করে নাই, তারা করছে অপরাজনীতি এবং হটকারিতা। তো শেখ হাসিনার পক্ষে একটাই সম্ভব ছিল তখন, জামাতের হাতে ক্ষমতা দিয়ে দেশ ছাড়া দেওয়া বা রাজনীতি ছেড়ে দেওয়া, এরকম। এখন যেভাবে পিকচারাইজিং করা হয়, ঘটনাটা তো এরকম না। আয়নাঘরের ঘটনাও ঠিক, আয়নাঘর পাকিস্তান যখন ছিল তখনও, এবং যখন সেনানিবাস তৈরি হয়েছে তখন থেকেও আয়নাঘর ছিল। এখন আপনাকে যে কথাটা বলি আমি, একজন ভারতীয় গুপ্তচর, ধরেন ভারত আমাদের সবচেয়ে মানে উপরিভাগের কথাবার্তা বলি যদি, ভারতই তো আমাদের মূল শত্রু এই দেশে, বলে না সবাই, সরকার সব সহ। তো ভারতের একটা খুব বড় গুপ্তচর ধরা পড়লো এই কোনো জায়গায় বাংলাদেশে, আপনি এটা কোথায়, এই বাড্ডা থানায় পাঠাবেন, না রমনা থানায় পাঠাবেন, না এটাকে এমন কোনো সেফ কাস্টডিতে রাখবেন যে আপনার যে তথ্যগুলি জানা দরকার সেই জন্য তাকে সাফিসিয়েন্ট টাইম রাখতে হবে, এবং এটা লোকজনের আড়ালেই রাখতে হবে? এই প্র্যাকটিসটা কি শেখ হাসিনার সময় শুরু হয়েছে? বা শেখ হাসিনা ওই আয়না ঘর বানানোর কারণে শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করার সুযোগ হয়েছিল? ভুরুঙ্গমারিতে একজন গুম হয়েছে, সেটাও শেখ হাসিনা দায় ছিল? হ্যাঁ। টোটালি একটা দেশের যিনি সরকার প্রধান থাকেন, যত ভালো কাজ হয় এটার ক্রেডিট যেমন তার দিকে যায়, অ্যাট দ্য সেম টাইম যত বড় ধরনের অকারেন্স ঘটে, যেটা মানুষের চোখে মানে স্বাভাবিক মনে হয় না, সেটার দায়ও কিন্তু সরকারকে বা সরকার প্রধানকে নিতে হয়। সেই বিচারে অবশ্যই শেখ হাসিনার অনেক ভুল ত্রুটি ছিল আওয়ামী লীগের। কিন্তু এমনইভাবে এটা পিকচারাইজেশন করা হয়েছে এবং এটা ব্র্যান্ডিং করা হয়েছে, এটা হলো সবটাই করা হয়েছে টাকা দিয়ে। শেখ হাসিনার না, বিরুদ্ধে ওই কথা তো আগে বলছেন, ওটা হ্যাঁ ঠিক আছে। বলছি, আপনার হ্যাঁ সেই কথা। আন্দোলনের যে সিনারিওটা, যেটা হ্যাঁ এই যে আপনি মেটিকুলাসলি ডিজাইন শেখ হাসিনা বলছে, এখানে কিন্তু আমরা তিনজনের কেউ কিন্তু ওটার সঙ্গে দ্বিমত পোষণ করতেছি না না। না, ওই যে আপনি যে কিন্তু কথা বললেন আপনি আয়নাঘর, যদি আত্মসমালোচনা, যেটা এটা যেটা আওয়ামী লীগের। আয়নাঘরও হুম। অবশ্যই আওয়ামী লীগের আত্মসমালোচনার অনেক সুযোগ আছে। বলে যে এই আইসিটির লোকজন বলে যে এখনো তো আওয়ামী লীগের কোনো ইয়ে নাই, আমি এখানে অনুতপ্ত আসতে বিষয়। চাইছিলাম, এটা আমি আপনার কাছে হ্যাঁ না, জানতে তা আওয়ামী লীগ চাইছিলাম। অনুতপ্ত কোথায় হবে? হ্যাঁ। আপনার মনে আছে শাহ মুয়াজ্জেম একটা কথা বলতো, যখন শেখ হাসিনা, খালেদা জিয়া এবং জামাত টামাত সহ এরশাদের পতন যেত, তখন এরশাদের মন্ত্রী ছিল শাহ মুয়াজ্জেম। তো বলতো যে ইয়ার 0 পয়েন্টে যায় পদত্যাগ করবো, পদত্যাগ করতে হলে তো কোথাও বসতে হবে, কথা বলতে হবে। আমার কথাটা বুঝছেন? তা আপনি রাজনীতিতে তো ওই স্পেস রাখেন নাই। আপনি তো রাজনীতিটা করছেন আরেক জায়গার আরোপিত ডিজাইনে। সেই ডিজাইনের সাথে আমার সেনাবাহিনী জড়িত হয়েছে, আমার পুলিশ জড়িত হয়েছে, আমার আমলারা জড়িত হয়েছে, আমার রাজনৈতিক দল জড়িত হয়েছে, সারা বিশ্বের যারা এখানে কূটনীতিবিদ হিসেবে কাজ তবে করে। তবে তবে দীপু ভাই, আমি মনে করি কি, একটা কথা আপনাকে বলি, এই যে আন্দোলনটা হইলো, বিএনপি আন্দোলন করছে 14 বছর, ঠিক আছে, অগ্নি সন্ত্রাস হয়েছে, বাস পুরাইছে, ট্রাক পুরাইছে, বহু কিছু হয়েছে। কিন্তু এই মেটিকুলাসলি ডিজাইনের আন্দোলনের কিন্তু পার্ট বিএনপি না। বিএনপি হয়তো একটা এনভায়রনমেন্ট তৈরি করছে আন্দোলনের। এই আন্দোলনটা টোটালি মাস্টার মাইন্ড আসলেই ডক্টর ইউনূস এবং এই ওই ওই পোলাপানগুলি যারা এসে করছে, বা আসিফ নজরুল, ওরা। আর আমেরিকার কথা তো আপনি নিজেই বললেন যে পোশাক থেকে গেছে, কি হয়েছে না হয়েছে। এটার পিছনে আপনাকে বলি, আপনি হুম। এই এখন যে ঘটনাগুলি আমরা শুনি বা আমরা দেখতেছি, বিশ্লেষণ করতে পারি, সেটার অর্থ হলো যে এখন তো ধরেন প্রযুক্তির যুগ। আগের দিনে বায়তুল মোকাররমে বক্তৃতা দিছে একজন, বায়তুল মোকাররমে মুখরে জুতা দিয়ে মারছে, আবার সে এখানে স্বাধীনতার জন্য যুদ্ধের সময় তাদের ভূমিকার জন্য ক্ষমা চাইছে, নানান রকমের কথাবার্তা বলি, কিন্তু আমরা পিক্টোরিয়ালি বা ভিডিও দেখাতে পাই না। এখন আপনি দেখবেন একবারে অতি সম্প্রতি খুবই প্রচারিত, জামাতের নায়েবে আমির বলে যে আমরা এই আন্দোলনের মূল রূপকার। তারা যেমন বলে যে এনসিপি তো বাপের সাথে ঝগড়া করে, মানে আমরা হইলাম তোদের বাপ, আমরাই তো সব করছি। তো আসলে আমরা তো এরকম তাই। ভাবে করছি যে হুম। এটা যে জামাত এবং শিবিরের টোটাল মানে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনটা মাঠে,
ইউনূস সাহেবের কথা বলছেন, ইউনূস সাহেবের কি কোনো লোক আছে? ইউনূস সাহেব মানে ডাক দিলে তো 5 জন লোকও নাই। ইউনূস সাহেব তো বাইরের লোকের উপর নির্ভরশীল। সেই ক্ষেত্রে জামাত ছিল তাদের সবচেয়ে বড় সহায়। এবং এই জামাতের সাথে রিলেশনের কথা আপনার অনুষ্ঠানে আমি আগে বলছি। ইউনূস সাহেব এই যুদ্ধাপরাধের মামলা যখন শুরু হয় তখন থেকে জামাতের পক্ষে যত লবিং হয়েছে ইন্টারন্যাশনালি সবটার এই মানে মধ্যমণি ছিল উনি। উনাকে সামনে রেখেই সেই লবিংগুলি হয়েছে এবং কোটি কোটি ডলার খরচ করছে জামাত এটার পিছনে। ওই সময় থেকে যে সম্পর্ক, এই সম্পর্কটা এখনো ভালো আছে। এখনো আপনি এখানে আপনাকে একটা কথা বলি, আপনার কথাটার প্রেক্ষিতেই বলতেছি আমি। এরপরে আমি শ্যামল চক্রবর্তীর কাছে যাব। আপনি একটা কথা বলছেন খুব চমৎকার, সেই কথাটার প্রেক্ষিতে এই যে আন্দোলনটা, জামাত আসে নাই কিন্তু নেতৃত্বে, লিডারশিপ নিয়ে কিন্তু জামাত কিন্তু ফ্রন্টে আসে নাই। তারা কি করলো? ইউনুসকে পিক করলো। এটা হলো ওই আপনার বলছিলেন না কিছুক্ষণ আগে, সাতক্ষীরার থেকে ওই যে টুপি টুপি পাজামা পাঞ্জাবি ফেলে দিয়ে জিন্স আর টি শার্ট পরে ঢাকা আসা, যেমন তাকে দেখাতে হবে। জামাতের এই যে চেহারা, এই চেহারা হয়তো তারা লিডারশিপও তারা তখন চায় না যে হাসিনার পতনের পর পর যে ফেস আমরা আমাদেরকে জনগণকে দেখাতে হবে, সেই ফেসটা হইতে হবে এরকম একটা ফেস, একটু ক্লিন ইমেজ, একটু আন্তর্জাতিক ইসে বা উদারনৈতিক মানুষ, ধর্মকর্ম করে কি করে না তো দেখার বিষয় না। যে কারণে তারা ইউনুসকে সেই যে জায়গাতে হাসিনার রিপ্লেস করছে একটা মাত্র কারণ। বিহাইন্ড দ্য সিন পুরা গেমটাই জামাত প্লে করছে, যদিও বিএনপি সেইটা ছিল। তবে আমি আপনার কাছে দীপু ভাই একটা কথা বলি, আমি কিন্তু এখনো বিশ্বাস করি এই আন্দোলনে বিএনপির বিন্দুমাত্র কোনো ধরনের সহযোগিতা ছিল, মানে জানতোই না আসলে বিএনপি কিছু। আমি না, বিএনপি শুধু এটা আমি আপনার সাথে একমত পোষণ করি না। বিএনপি ছিল, বিএনপি অলওয়েজ তারা দুটানায় ছিল। বিএনপি এই সময় কিন্তু ফখরুল ইসলাম আলমগীর অনেক সময় বলছে আমরা আছি আমরা নাই। আবার যদি বিএনপি এই কথাটা এই আন্দোলনের সময় শুধু উচ্চারণ করতো যে এই আন্দোলনটার না, সাথে তখন আমরা তো নাই। করবে না, তখন তো একদম কাছে ধরা যায়, না না না, আপনাকে আপনি বলি, বল তাইলে লেফটে লেফটে ধরা তাইলে যায় না। আওয়ামী লীগের পক্ষে যেভাবে স্টেপ নেওয়া সম্ভব হতো, হ্যাঁ, সেটা কিন্তু আওয়ামী লীগ তখন ভাবছে যে বিএনপির মতো বড় দলও যদি ওইখানে একাট্টা হয় তাইলে আমাকে কিভাবে খেলতে হবে। আর বিএনপি তখন ওই যে ভাসমান অবস্থায় ছিল যে তাদের লোক গিয়ে ওখানে অংশগ্রহণ করতেছে, কারণ তারা দেখতেছে নিজেরা 17 বছর দিনে বিএনপি রাজনীতি করছে, রাতের বেলা আওয়ামী লীগের সাথে লাইনবাজি করছে। তো এইটা করতে করতে দল তো ক্ষীণকায় হয়েছে, সেখানে সাংগঠনিক শক্তি বলে কিছু ছিল না। না, কিন্তু এই এখানে আমি জায়গায় প্রথমেই আপনাকে বলি একটা কথা, আমি প্রথমেই কিন্তু বলছি একটা কথা যে এই পুরা 13-14 বছরের যে বিএনপির রাজনীতি, এন্টি শেখ হাসিনা যে অ্যাটিটিউড সারা দেশে গড়ে উঠছে, সেটার ক্রেডিট কিন্তু বিএনপিরই। বিএনপি একটা এনভায়রনমেন্ট তৈরি করছিল, আর সেই এনভায়রনমেন্টের সুযোগটা নিচ্ছে, ফলটা গাছ লাগাইছিল বিএনপি, ফলটা নিচ্ছে এনসিপি। এই ঘটনাটাকে আমি ওই রকমভাবে দেখি। যাই হোক, আমরা এই ব্যাপারে একটু শ্যামল চক্রবর্তীর কাছে জানতে চাই যে আপনার কাছে কি মনে হয়? আহ না, আওয়ামী লীগের তো দায় নিতে হবে, এতে কোনো ভুল নাই। আর যদি, যেমন আমি আগের আমার কথাগুলো শুনলে মনে হবে বোধহয় আওয়ামী লীগ কোনো দোষেই করে নাই। হ্যাঁ, আওয়ামী লীগের নেতারা, কিছু কিছু নেতা আছে তারা বৃদ্ধ, তারা সবসময় মানুষের ভাবে বৃদ্ধ ছিল। যেমন আওয়ামী লীগের একেবারে দ্ব্যর্থহীন ভাষায় বলি, আওয়ামী লীগের সেক্রেটারি কাদের একটা সম্পূর্ণ অযোগ্য মানুষ। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতো তখন একটা অযোগ্য ছিল। আমি খুব ভালো করে তাকে চিনি। সে এখন আমাকে না চেনার ভান করবে। সে নির্বাচনে, তার কারণে ডাক্তার নির্বাচনে আমরা হারছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে এটা আত্মস্তুতি নয়, প্রথমবার ছাত্রলীগ পাশ করছে জগন্নাথ হলে, পুরা প্যানেলটা পাশ করতো। উনার একটা সুযোগ সুবিধা ছিল, নেতাদেরকে তিনি উনি কিভাবে কনভিন্স করে ফেলতে পারতেন। এবং এটার জন্য তোফাল ভাই নিজে জড়িত। তাকে ভিপির নমিনেশনটা দেওয়ার জন্য ওই বছর ফজলু ভাইকে নমিনেশন দিলে ফজলু ভাইকে ইজিলি ফুল প্যানেলে বার হয়ে আসে। ওকে, এবং আন্দোলন আরো 2-4 বছর আগায় যেত, নেত্রী শেখ হাসিনার আগে দেশে ফিরতে পারতো। এই লোকটাকে আওয়ামী লীগের নাম নিতে দেওয়া উচিত নয়। এই মুহূর্তে, এই মুহূর্তে যে আওয়ামী লীগের ছেলে সদস্যপতি সমস্ত কিছু কেড়ে নেওয়া উচিত। এবং আওয়ামী লীগের এরকম আরো অনেক নেতা আছে যারা এই যে নানক এখন এইটা সেটা আপনার সাথে কথা বলে, পালাই আসছে কেন? নানকরা পালাইছে, তখন তারা বাধা দিতে আসা নাই কেন? আসা নাই কেন? আওয়ামী লীগের কতগুলি এমপি সবাই এক ডাকে বলতো
যে আমি অঙ্গুল হেলন করলে 10,000 15,000 লোক হয়ে যায়। আমি 2-4-5-10 জনকে চিনি, ভালো করেই চিনি। পরে দেখা যায় যাদের অঙ্গুলে, তার অঙ্গুলে 15,000 লোক হয়ে যায়, 5 জন লোক তারপরে এসে লুট করে নিয়ে যায়, তারই লোক। ওকে। আর আওয়ামী লীগের এই সকল ডাকাত গুলি কাছে আর্মস ছিল আগে থেকে। এটা কোন জামাত, জামাত হইলে তো অনেক লিবারেল, ইসলামী দলের মাঝে তো জামাত অনেক লিবারেল। কাজটা তো করছে আইসিস আর আল কায়দা এন্ড আদার আলট্রা ইসলামিস্ট গ্রুপ ফান্ডেড বাই সিআইএ। 71 প্রতিশোধ আমেরিকা নিবেই। 71 কিভাবে হারাটা হারছে আমেরিকা কখনো ভুলে নাকি? আমেরিকার বন্ধু হলে যতটুকু না কষ্ট, যত কষ্ট না, শত্রু হলে যতটুকু না কষ্ট, বন্ধু হলে আরো বেশি কষ্ট। আমেরিকা তো ছাড়বে না। আমেরিকার প্রেসিডেন্ট স্বীকার করছে, ভাই দিবু ভাই একটু আগে বললেন, এটা তো সব সব ডকুমেন্টেড। এখানে আলট্রা ইসলামিক গ্রুপ, সিআইএ, আমেরিকান মানি একসঙ্গে কাজ করছে। ওই এই সুদখোর লোকটা একটা একটা দাবার একটা গুটি, এই অবধি। দেশটা দেশটা দেশগুলি, আমি আগেও বলছি, দেশগুলি ধ্বংস করে দেওয়া একটা এর একটা মূল পরিকল্পনা। আমেরিকা তাতে কিছু যায় আসে না। একটা ইসলামিক দেশ, একটা মুসলিম প্রধান দেশ ধ্বংস, তারা 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 মনে 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 আত্মহারাই থাকে। না হলে আমেরিকা কি করে 1971 সালে পাকিস্তানকে সমর্থন করে? আর সেই পাকিস্তান কি তা কাঙ্গাল রাষ্ট্র, একটা রীতিমতো কাঙ্গাল রাষ্ট্র। আওয়ামী লীগের দায় আছে, আওয়ামী লীগের নেতাদের দায় আছে। একজনের উপর সমস্ত ছাড়িয়ে দিয়ে তারা আরামে ঘুমাইতেছে। আচ্ছা, এই প্রসঙ্গটা দীপু ভাই একটু বিষয়ে আলোচনা করি। এটা খুব ইন্টারেস্টিং, এই জন্য আমি শ্যামল চক্রবর্তীর সঙ্গে আজকে এই ব্যাপারটা নিয়ে আগে একবার কথা বলছিলাম। জাহাঙ্গীর কবির নানক গত পরশুদিন, আমি জানি না আপনি ভিডিওটা ইয়েটা শুনছেন কিনা, সে এই যে আমি দেখি নাই। তৌফিক মারুফের কাছে টেলিফোনে একটা ইন্টারভিউ দিছে। সেই ইন্টারভিউতে উনি কি বলতেছে চিন্তা করেন, যে উনি বললেন না কিছুক্ষণ আগে যে ওরা তো দেশ থেকে জেনুইন, তো আসলে শেখ হাসিনা পালায় নাই, পালাইছে তার সঙ্গী সাথীরা। শেখ হাসিনা তো আমাদের চোখের সামনে দেশ থেকে বেরিয়ে গেল, ওই চুরগুলিকে আমরা দেখি নাই, ওরা রাতের অন্ধকারে পালাইছে। তো সে বলতেছে যে আমরা এইরকম ঘটনা ঘটবে, যেন আমি ইয়ের কথা বলছি না, নবীর কথা, এরকম ঘটনা ঘটবে আমরা চিন্তাই করি নাই, আমাদের ইসে ফেইলিয়ার হয়েছে। যেটা আপনি আগে বললেন যে নিরাপত্তা, যে সমস্ত ইয়েগুলি আছে সংস্থাগুলি, প্রায় প্রতিটি সংস্থায় কিন্তু ব্যর্থ হয়েছে কোনো ধরনের রিপোর্ট দিতে যে কি হচ্ছে দেশে। এখন তারা দেশের বাইরে থেকে এই সমস্ত কথাবার্তা বলছে। তো ওরা ওরা কেন টের পায় নাই? আর শুনেন, আপনি যদি রাজনীতিবিদ হবেন, আপনি যদি একটি দলের প্রথম দ্বিতীয় মানে সারির নেতা হবেন, আপনি মন্ত্রী হবেন, আপনি দেশের এনভায়রনমেন্ট আপনি বুঝবেন না, পলিটিক্যাল ডিরেকশন কোন দিকে যাচ্ছে আপনি এটা বুঝবেন না, আপনি শুধু চুরি করাতেই মগ্ন ছিলেন, তাহলে তাহলে এগুলো আপনি বুঝতে পারেন না। কি বলবেন এই প্রসঙ্গে, একটু গন্ত শুনি আপনি। আমি বলি এটা, যেমন ওদের যদি ন্যূনতম লজ্জা থাকতো, ন্যূনতম বুদ্ধিমত্তা থাকতো, তাহলে এই সমস্ত এখন যা বলতেছে এগুলি বলে নাকি? এগুলি বলে নাকি? এদের মাথায় কিছু নাই। এরা এরা অন্য কাজে ব্যস্ত ছিল। আওয়ামী লীগ ছিল জনগণের দল, জনগণ ওদেরকে ক্ষমতা বসাইছিল এবং দেখছে নেতৃত্ব দিন রাত চেষ্টা, দেশটা উন্নত হয়েছে, মানুষ খুশি। আর ওরা ওইটার অ্যাডভান্টেজ নিয়ে এই যে পাগল ছাগলের মতো কথা বলে। এর এর আপনি এখন যা বললেন আমি নিজে এটা শুনি নাই। এই মুহূর্তে আওয়ামী লীগের কোনো কথা তার নিজের কথা, আওয়ামী লীগের কোনো কথা নয় যে এই মুহূর্তে স্যাংশন করা উচিত। ওই না না, তুমি আর কথাবার্তা বলে উঠল না। ওকে, এত স্বল্প বুদ্ধি থাকলে কথা বলা উচিত নয়। That's a message for you. আচ্ছা, দীপু ভাই আপনি কি মনে করেন এটাতে? আপনাকে দীপু ভাই আপনাকে একটু অ্যাড করে দিই একটা জিনিস, যে এরপরে আওয়ামী লীগ আজকে 14 মাস 15 মাস, প্রায় 15 মাসে পড়বে। আওয়ামী লীগ কেন তার সাংগঠনিকভাবে তার নিজের একটি একটি কমিটি বা একটা 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 অন্তর্বর্তীকালীন একটা কিছু তো করতে পারে? আওয়ামী লীগ তো এখন মানে তার কোনো ভিত্তি নাই, তার কোনো প্ল্যান নাই এখন। এটার উত্তর ধরেন আওয়ামী লীগ যারা করেন, আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ডের সাথে জড়িত, তারা যতটা দিতে পারবে, আমি পারবো না। কারণ আমি এই আওয়ামী লীগের একজন কর্মীও না, আমি সেই রকম ডাইহার্ড সমর্থকও না। সমর্থক আমি একজন মুক্তিযুদ্ধের না, ওটা আমি সপক্ষে জানি। হিসেবে। তা আমি
আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডের সাথে কোনোদিনই জড়িত ছিলাম না। এই এই যে এই দেশটিতে আমি 14-15 বছর ধরে থাকি, এই গত 2 টার্মের জাতিসংঘের অধিবেশনে আসছেন ডক্টর ইউনূস। এর আগে তো 13 বছর 12 বছর শেখ হাসিনা আসছে। আমি কোনোদিন শেখ হাসিনা যেখানে আসছেন, মিটিং করছেন, এখানে বিভিন্ন লোকজনের সাথে দেখা সাক্ষাৎ করছেন, আমি কোনোদিন দেখা করতে যাইও নাই। আমি একবার শুধুমাত্র আমার একজন ঘনিষ্ঠ মানুষ সাংবাদিকতার ক্ষেত্রে ছিলেন আলতাফ মাহমুদ, উনি একবার এসেছিলেন ভাগ্যক্রমে, উনি জীবনে কোনোদিন মানে প্রাইম মিনিস্টার এন্টোরেজে যান নাই, ওইবার আসছিলেন। শুধু তার রিকোয়েস্টে হায়াত হোটেলের নিচে গেছিলাম, ইকবাল বেটিগুলোর সাথে দেখা হয়েছিল, কিন্তু আমি যাই নাই। অনেকে এরকম একটা ছবি, এরকম 2-1টা ছবি সম্ভবত আমার জীবনেও ছিল শেখ হাসিনার সাথে, আমি যখন ঢাকায় সাংবাদিক ইউনিয়ন করতাম তখনকার। আমি এইসব ছবি কোনোদিন কেউকে দেখাই নাই, ফেসবুকেও দেই নাই। আমি ওই রকম কোনো এটার জন্য লালায়িত না। এবং আওয়ামী লীগের এই কোনো নেতার সাথে, আমার এলাকায় মন্ত্রী ছিল, আমার এলাকায় এমপি ছিল, আমি ব্যক্তিগতভাবে এই গড়াগড়ি খাওয়া, গলাগলি করা, এসবের মধ্যে কোনোদিনই ছিলাম না। ওটা পছন্দের ক্ষেত্রে। তো আওয়ামী লীগের অনেক দোষ, যেটা দাদা বলছেন, অনেক দোষ আছে আওয়ামী লীগের। হ্যাঁ, আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষ হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশটা স্বাধীন হয়েছে। এটা হলো সবচেয়ে বড় দোষ। আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষ হচ্ছে আওয়ামী লীগ এমন একটি দল, যেই দলটি দেশ স্বাধীনের নেতৃত্ব দিছে, সেই দেশের, যেই দেশে যারা স্বাধীনতার বিরুদ্ধে করছে, তারা এই দেশে থাকে, রাজনীতি করে, বাড়িঘর করে, গাড়ি চালায়, লম্বা গাড়ি, ইয়ে গাড়ি, তারা লম্বা লম্বা কথা বলে। আর এখন তো তারা ড্রাইভিং সিটে। আমি জামাতের কথাই বলছি। অনেকে একটু ঘুরায় ঘেরায় বলতে চায়, আমার বলতে কোনো অসুবিধা নেই। আমি যেটুকু বুঝি আমি তো টুকুই বলি, এমন না যে আমি কোনো গান গরিমার ভান্ডার না। আমি এটুকু বুঝি যে এখন ড্রাইভিং সিটে জামাত। এখন বিএনপি তো একটা এমন একটা দল, এটা ফেউ ফেউ করে পিছনে পিছনে। আমি আপনাকে বলি, বিএনপির যে ন্যূনতম মুক্তিযুদ্ধের সপক্ষের দল হিসেবে পরিচয় দেওয়ার জায়গা ছিল, এবার যে দাসখতে সই করছে তারা, এটার পরে তাদের আর কিছুই নাই। এটার পরে তাদের আর কিছুই নাই। তারা তারা এখন মানে কি দলে পরিণত হয়েছে, সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এবং এই দেশে নিজের মাথা নিজেই কুড়ালটা দিচ্ছে। হুম। তাদের ব্যর্থতার জন্য এই দেশে খুব অপ্রত্যাশিত ভাবে হলেও যদি জামাত ক্ষমতায় চলে আসে, আশ্চর্য হওয়ার কিছু থাকবে না, কিচ্ছুই থাকবে না। কারণ এই একটা জোয়ার কিন্তু জামাত বা জামাতের পক্ষে তোলার চেষ্টা করা হচ্ছে। এবং একটা এই, হাইকোর্ট তোলা হচ্ছে হ্যাঁ, এটা 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 সামাল দেওয়ার যে সাংগঠনিক দক্ষতা দরকার বিএনপির, সেটা নাই। আমরা ধরেন না না, পাশাপাশি নেতৃত্বও নাই তাদের। হ্যাঁ, মন্দের ভালো হিসেবে আমাকে যদি বলা হয় যে বাংলাদেশে এখন আপনার ভোট দিতে দেওয়া হবে, আপনি কাকে ভোট দিবেন, আমি কাকে ভোট দিব সেই সিদ্ধান্ত নিতে আমার অনেক চিন্তা করতে হবে। কারণ আমি তো ওই যে এখন যারা এই বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা করে যে 15-16 বছরই বাংলাদেশের বয়স, আমি তো সেটা মনে করি না। আমার বয়স 60-এর উপরে। সো আমি নিজের চোখে আমার শৈশবে মুক্তিযুদ্ধ দেখছি। আমি অনেক ঘটনার সাক্ষী। সংবাদপত্রে আমি ঢাকায় ছিলাম, অনেক উত্থান পতন দেখেছি, অনেক উত্থান পতন। তো সেই কারণেই আ- আমি এত সহজভাবে যে কোনো কিছু জ্যোতি টানতে পারি না। আওয়ামী লীগের অনেক দোষ আছে, কিন্তু তারপরে বলে আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষ হলো আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছিল। আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষ হলো আওয়ামী লীগ এই অনেক ক্ষেত্রে না, বেশি বেশি ছাড় দিত। ওইটা তো ধরেন আমরা হাইপোথেটিক্যাল কথা, মানে ওইটা এটা ভেরি কমন, মানে ওইটা এটা না, কিন্তু ওদের না না, কথা বলেন তারপরে না। আপনার এই যে বলা হয় যে অনুতাপ অনুতাপ নাই, হ্যাঁ, সঙ্গে সাংগঠনিক ভাবে করে নাই। না, ওইটা ওইটা একবারে ওইটা একটা প্রশ্ন যে এই এত কিছুর পরে আওয়ামী লীগের তো এই যে নানকের কথা, এই যে দিন শুনুন, নানকের টোন যদি আপনি শুনতেন, আপনি আজকে আমি তো কিছুক্ষণ শুনি আগে নাই। বলছেন না, আপনি কিছুক্ষণ আগে বলছেন না যে ওদের দম্ভ অহংকার, নানকের কথাবার্তা সেজন্য ঢাকায় কোথাও বক্তৃতা দেয়া কথা বলতেছে এরকম হুঙ্কার। তো আওয়ামী লীগের এই হ্যাঁ, এটা জিনিসগুলো আওয়ামী তো লীগের একটা মানুষের। প্রবলেম ছিল। আওয়ামী লীগের প্রচার প্রচারণার মধ্যে ছিল যে 2040 সাল পর্যন্ত তারা as if দ্যাটস তারা রাইট, ইয়েস। ক্ষমতায় থাকবে। এই যে 2040 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকার ছিল না, তারা 2040 সাল পর্যন্ত রাষ্ট্রটা কোন দিকে যাবে তার একটা রূপকল্প তারা দেওয়ার চেষ্টা করছিল, যে আমরা রেলগাড়িটাকে এরকম একটা ট্রেকে তুলে দেবো, আমরা থাকিয়ে না থাকি 2040 সালে গাড়িটা ওই জায়গায় যেয়ে থামবে, এটা ছিল বিষয়। কিন্তু এটাকে দলের ভিতরে এবং দলের সমালোচকরা এমন ভাবে নিচ্ছে যে আওয়ামী লীগ তো আর ক্ষমতা ছাড়বে না, তারা 40 সাল পর্যন্ত থাকবে। এখন ধরেন যে একটা মানুষের যদি সাধারণ গড় আয়ুর হিসাব করা হয়, শেখ হাসিনা কি 2040 সাল পর্যন্ত রাজনীতি করার মতো অবস্থায় থাকবেন? বিষয়টা তো এরকম না। কিন্তু বিষয়টা ছিল একটা রূপকল্প ছিল, যে আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা 2040 সালে এই জায়গায় আমার রাষ্ট্রটা যাবে। রাষ্ট্রের নেতৃত্ব কে দিবে, কে দিবে, জনগণ সেটা নির্ধারণ করবে। এটা দীপু খুব, ভাই, আপনাকে দেখা যাচ্ছে না, আপনি কই গেলেন?
আরে কি ভাই, হ্যাঁ, দেখা যাচ্ছে না আপনাকে। প্রাত, আমি কি করলাম ডিজি? ওটা টাচ প্রান্ত, হয়েছে। আসছে নাকি? না, আসেনি। উম, উম, দেখেন তো কোথাও টাচ দেখো, করছেন কিনা আপনি। আমি টাচ করছিলাম এদিকে কোথায় যেন। হ্যাঁ, হ্যাঁ, এগুলি এত সেন্সিটিভ না, একটু হ্যাঁ, বেশি হ্যাঁ। এক নাড়াচাড়া করলেই আসলে প্রান্ত, একটু আসো তো কুইক। অসুবিধা নাই। আপনি আপনি হ্যাঁ, করেন, আমি এই অংশটা আমরা বলি। আমরা যে জায়গায় ছিলাম, এই তো ওই যে জিনিসগুলা তাদের সবার মধ্যে সংক্রমিত হয়েছিল, যে তারা হুম, 2040 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। আসলে বিষয়টা কিন্তু এটা ছিল না, এটা ছিল একটা রূপকল্প। ওই যে কথাটা বললেন, যেই টোনে কথা বলেন, হুম। এই টোনে কথা বলার কারণে কিন্তু আওয়ামী লীগকে মূল্য দিতে হয়েছে। আওয়ামী লীগের অনেক নেতারই, আমার ছবিটা আসছে না কেন, দেখো তো। হ্যাঁ, হ্যাঁ, এই যে আসছে, হ্যাঁ। আমারই ভুল ছিল এখানে, আমি লাগিয়ে গেছিল হাত। হুম। তো এই এই কারণে আওয়ামী লীগের দম্ভ ছিল এরকম, দম্ভ একবারে আকাশচুম্বী দম্ভ ছিল এইটা পতনের। যদি আওয়ামী লীগেরটা পতন বলে থাকেন, তাহলে আওয়ামী লীগের পতনের মূল কারণ হলো তারা এইটা। আজকে বলেন, বঙ্গবন্ধুর মৃত্যুর পরে কাদের সিদ্দিকী চেষ্টা করছিল না প্রতিবাদ জানানোর? শেখ হাসিনার যে এই মানে সিচুয়েশনটা হলো, কোথাও কি কেউ চেষ্টা করছে আওয়ামী লীগের কোন নেতা? কে আওয়ামী লীগ করে বড় লোক হয় নাই? কে আওয়ামী লীগ করে বাড়ি গাড়ি সহায় সম্পদের মালিক হয় নাই? কই, কেউ তো কোথাও প্রতিবাদ করেন নাই। হ্যাঁ, আপনি এই আগে কথাটা আগে ওইটা দাদা বলছে বলছিলেন। যে এখানে নেত্রী পালিয়ে যান নাই। শেখ হাসিনা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আরেকটি দেশের সাথে কথাবার্তা বলে সেই দেশে তাকে স্থানান্তর করা হয়েছে তার নিরাপত্তার জন্য। যদি তার নিরাপত্তা বিঘ্নিত হবে না এরকম এনশিওর থাকতো, সিউরিটি থাকতো, তাইলে শেখ হাসিনা যাওয়ার মানুষ না, না। না, আমি এই জন্য বলছি যে আমি এত সফট আপনি যেভাবে বলছেন, আমি এটাই এভাবে বলতে চান। আমি এবারে অন্তত এইভাবে বলতে চাই, আমার চোখে আই উইটনেস, আমার চোখে আমি যেটা দেখছি, আমি দেখছি শেখ হাসিনাকে সেনাবাহিনীর লোকজন নিয়ে হেলিকপ্টারে তুলছে। তারপরে কোথায় উনি ভারতে গিয়ে ল্যান্ড করছেন। না, না, আর গাড়িতে ওইগুলো করে উঠে বলার বঙ্গভবন দরকার থেকে নেই। গাড়িতে করে বেরোইছেন, রাইট। হেলিকপ্টার পর্যন্ত নিয়ে গেছেন, হ্যাঁ, এগুলো সব সেইটাই। প্রটোকলের বিষয় ছিল। দ্যাটস রাইট, ওইটাই আমরা বলবো যে উনি পালিয়ে যান নাই, পালিয়ে হ্যাঁ। যাবে কেন? আমি তো নিজেই দেখছি এখন উনি দাদা, তো যাচ্ছে। এখন যে প্রশ্নটা করছেন যেটা ভাইটাল প্রশ্ন, সেই হুম। প্রশ্নটা একজন সমর্থক হিসেবে আমার মনে উদয় হয়, কেন আওয়ামী লীগের একটু সাংগঠনিক কোন রূপ আমরা দেখি না? কোথাও না কোথাও কোনো না ভাবে শেখ হাসিনা যদি মনে করে যে আমি রাজনীতি করছি, অনেকদিন করছি, আমি করব না, দলটাকে আমি এখন নতুনদের হাতে তুলে দেব, সেই ক্ষেত্রে তার পরিবারের কাউকে দিতে পারেন, তার ছেলে আছে, মেয়ে আছে, বোন আছে। বা যদি মনে করেন যে না, আমরা আর পারিবারিকভাবে শেখ পরিবারের কেউ আওয়ামী লীগের দায়িত্ব পালন করব না, এক্স ওয়াই জেড কাউকে দিব, সেটাও দিতে পারেন। এই 14 মাসে তার কোনো রূপ আমরা দেখি নাই। এটা আওয়ামী লীগের যারা সমর্থক আছে তাদেরকে হতাশ করে। এখন আমরা জানি না এটা, যিনি রাজনীতি করেছেন এতদিন দলের ক্ষমতায় ছিলেন, এখনো ভার্চুয়ালি প্র্যাকটিক্যালি যিনি এই দলের প্রেসিডেন্টই আছেন শেখ হাসিনা, উনি তো এর দল থেকে পদত্যাগ করেন নাই। উনি কি অঙ্ক করতেছেন, উনি কি প্ল্যান করতেছেন, সেটা তো আমাদের জানা সম্ভব হয় নাই, বা উনি প্রকাশও করেন নাই। এস বিকজ শি ইজ অ্যালাইভ, এবং সে মাঝে মধ্যে এই বিভিন্ন গ্রুপের সাথে কথাবার্তা বলতেছেন। কাজে তার যে যে ঝিলটা রাজনীতি করার, সেটা তো আমরা আছে বলে আমরা টের পাই, তার টোন তো শুনতে পাই বিভিন্ন ইয়েতে। কাজে হয়তো সে কোনো প্ল্যানের মধ্যে আছে। সেই প্ল্যানটা কি হয় আমরা আমাদের আরেকটা বিষয় যেটা আমরা করছি, সেটা হচ্ছে যে এমন একটি সময় শেখ হাসিনাকে আপনার এই সরিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে, যখন এই দেশটি একটা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের কাতারে যাচ্ছে গেলে, আপনার যেমন ধরেন এনজিওওয়ালারা খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন, ডক্টর ইউনূস থেকে ধরে ইনক্লুডিং এটা যারা একটা এটা একটা পার্ট। হ্যাঁ, এটা মানে খুবই ইম্পর্টেন্ট পার্ট, এবং তাদেরকেই that's right, ব্যবহার এটা করা একটা হয়েছে। part। এবং তারাই ঘুরে গেলে এসে দেখেন এখন উপদেষ্টা পরিষদে কিন্তু সব ওইটা এনজিওওয়ালারা। তো এটা ইউনুস নেটওয়ার্কের মধ্যেই ছিল এটা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের ভুল ছিল না আমি তো অবশ্যই বলবো না, করবো না। কিন্তু আওয়ামী লীগ একটা ব্যাপক প্রচারণার শিকার হয়েছে সব সময়। এটা নট অনলি শেখ হাসিনার সময়, বঙ্গবন্ধুর সময়ও আপনি দেখবেন একটি কথা বলে, এই দাদা তো সাক্ষী আছে, যে জাসদের 30,000 লোককে বঙ্গবন্ধু মেরে ফেলছিল। ভাই, এটা কোথায়, কখন? জাসদ যারা করতেন ওই সময়, এরকম লোকরাও কিন্তু সাক্ষাৎকার দিয়ে বলছে যে অনেক ঘটনা ঘটছে, কিন্তু হাজার হাজার লোক মারার বা শত শত লোক মারার কোনো ঘটনা নাই। ওটা তারা ওই বলে সময়ে আওয়ামী লীগের এমপি কে ঈদের নামাজ পড়তেছে ওইরকম অবস্থায় গুলি করে মারছে আপনার জাসদের লোকজন। এটারও বিচার হয় নাই, এখন পর্যন্ত বিচার হয় নাই। অনেক ঘটনা এরকম আছে।
অনেক ঘটনা আছে যেগুলি মানে দেশের শান্তি শৃঙ্খলা বঙ্গবন্ধু সরকারকে আনস্টেবল করার মতো ঘটছে, অনেকগুলিরই বিচার হয় নাই। তাদের অনেকে অনেক জায়গায়, আওয়ামী লীগেও অনেকে এসে অ্যাকোমোডেট হয়েছে, সেগুলি তো অন্য ব্যাপার। কিন্তু এত অপপ্রচারের শিকার হয়েছে আওয়ামী লীগ, এটার অনেক কারণও আছে। কিছু কিছু ক্ষেত্রে আপোষহীনতা, যেমন ধরেন আমরা বলছি 71 সালে আওয়ামী লীগ আমেরিকা বিরুদ্ধে ছিল ইয়ের, আমাদের স্বাধীনতা যুদ্ধের। আপনি বলেন তো শেখ হাসিনার এই 15 বছরে যতজন আমেরিকার অ্যাম্বাসেডর ছিল বাংলাদেশে ঢাকায়, কে তার সাথে খুব ভালো রিলেশন ছিল? কারোর সাথে ভালো রিলেশন ছিল? ছিল না। ভালো রিলেশন ছিল না এই অর্থে, আমেরিকান সরকার যেসব জিনিস চাচ্ছিল শেখ হাসিনা হয়তো অনেকগুলির সাথে একমত ছিলেন না। এই কারণে অন্যান্য সময়ে, অন্যান্য সরকারের সময় একজন আমেরিকান রাষ্ট্রদূত কোথাও গেলে প্রাইম মিনিস্টারের চেয়ে বেশি মানে সম্মান পেতেন, মনে হয়তো ওইখানে মধু ঝরে পড়তেছে এরকম। আর শেখ হাসিনার সময় আমি 5 জন 6 জন রাষ্ট্রদূতের নাম বলতে পারবো আমেরিকার, যারা তার সাথে বিদায়ী সাক্ষাৎ করতে না, করার এটা তো সুযোগ এই পায়নি। কারণেও হইতে পারে, যেমন আমি একটা এইসব কারণে আমেরিকান ডিপ স্টেট সহ অনেক জায়গায় শেখ হুম, হাসিনাকে সরিয়ে দেওয়ার প্ল্যান ছিল। এবং মে মাসের দিকে শেখ হাসিনা জাতীয় সংসদে বলছিল আওয়ামী লীগ আরে যে কোনো সময় আমাকে সরাই দেওয়ার জন্য চেষ্টা করছে হ্যাঁ আমেরিকা, বলছিল, কথা হ্যাঁ বলছে না? হ্যাঁ বলছিল। বলার পরে এটার জন্য যে এইভাবে ডিজাইন আছে, এই ডিজাইনটা কেন আওয়ামী লীগ বুঝে নাই, কেন শেখ হাসিনা বুঝে নাই, এটা তাদের জিজ্ঞেস করলে উত্তর পাওয়া যাবে, আমাদের মতো আমজনতাকে জিজ্ঞেস করলে পাওয়া আচ্ছা যাবে না। শুনেন, আমরা আরো বেশ কয়েকটা মানে এই প্রসঙ্গে যাব, কিন্তু এর মাঝে আমি একটা কথা বলি যে আপনি যেটা এই যে আওয়ামী লীগ যে একটা কমিটির কথা বলছিলেন যে এরকম একটা কিন্তু আওয়ামী লীগ শেখ হাসিনা যে জিনিসটা করতে পারতো সেটা উনি তো রাষ্ট্রপতি মানে কি বলে সভাপতি, যেহেতু কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের, সেহেতু উনি দেশের বাইরে, সেহেতু ধরেন আইনগতভাবে যদি সে দেশে সেটা কার্যকর না হয়, সাংগঠনিকভাবে লোকজনের মনে আশার সঞ্চারের জন্য যেটা আওয়ামী লীগ যারা করে তাদের মানে হয়তো একটা কমিটি করা যেত, একজনের উপরে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট করে, একজনকে সেক্রেটারি করে, কারণ সেক্রেটারি যেহেতু নিজেও পলাতক, তা আমরা পলাতকই বলবো। তো সেটা কিন্তু হয় নাই, কিন্তু এখানে কিন্তু আরেকটি প্রশ্ন আছে, যেটা এমনও তো হইতে পারে শেখ হাসিনা নিজেই ভয় পায়, যদি 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 উনার হাত থেকে ক্ষমতা চলে যায় তাহলে আওয়ামী লীগ কোন ডিরেকশনে যাবে, বা আওয়ামী লীগ আওয়ামী পরিবার, তাদের পরিবার শেখ পরিবারের অস্তিত্ব আওয়ামী লীগে থাকবে কিনা, এই ভয় তো তাদের কাছে থাকতে পারে। তো এই প্রসঙ্গে আমরা একটু শ্যামল চক্রবর্তীর কাছ থেকে শুনি, উনি না না, এটা 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 প্রশ্ন, এটা অনেকে ঠিক আছে, সাংবাদিকরা বিভিন্নভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখে থাকেন, কিন্তু এই ধরনের কোনো কিছু নাই। আমরা শেখ হাসিনা এই ধরনের কোনো ধরনের ভয় পাবেন, এটা অসম্ভব ব্যাপার। আর আওয়ামী লীগের কোন নেতা কর্মীটা কল্পনা করে না, যেমন প্রকাশ্যে আমি বললাম তো কাদের কথা, আমি তো প্রকাশ্যে বললাম নানকদের কথা। এইগুলি এইগুলি পালাইছে, আপনি যেমন বলছেন ঠিক আছে, ওরা ওদেরকে নিয়ে প্রশ্ন না, আসবে ওটাকে আসতে আমরা পারে। গ্যাস মানে নেত্রী, হ্যাঁ ঠিক আছে, না না, আমি আমার পাশাপাশি উত্তরটা প্রশ্ন। দিচ্ছি কি, নেত্রীকে নিয়ে এই ধরনের কোনো 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 ধরনের শঙ্কা আওয়ামী লীগের নাই। আহ, খুব কৈকুত্র হচ্ছে কি এটা, না না, ওটা নাই as a আওয়ামী নেতা লীগ কর্মী। আওয়ামী লীগের নেতা কর্মী হিসাবে আপনারা বলতেই পারেন, কিন্তু হ্যাঁ এটাও that's right. সত্য কথা যে পরিবারতন্ত্র যেটা আওয়ামী লীগে না শুধু বিএনপির ভিতরেও আছে, আওয়ামী লীগের ভিতরে আছে, বা প্রতিবেশী ভারতের গান্ধী পরিবারেও আছে। কিন্তু এদের এদের একটা সংখ্যা দেখেন আপনি, রাহুল গান্ধীকে কিন্তু কংগ্রেসের প্রেসিডেন্ট একবার করা হয়েছিল, কিন্তু পরে কিন্তু আবার নির্বাচনের পরাজয়ের পর রাহুল গান্ধী নিজে কিন্তু ছেড়ে দিয়েছেন। নিজে ছেড়ে দেওয়ার পরে কিন্তু এখন যে খার্গে, উনি পরে পরে নিজে হয়েছে। তো এই এই ধরনের বাংলাদেশের যে অবস্থা, যেমন তারেক রহমান তো প্রধানমন্ত্রী হবে সবাই বলা বলি করছে, ধরা যাক আজকে তারেক রহমান আর নাই, এটা কথার কথা হাইপোথেটিক্যাল বলে, আমি চাই উনি দীর্ঘদিন বেঁচে থাকুক, তাহলে এটা কি হবে, ওই তারেক রহমানের বউ গিয়া হবে ওই জায়গাতে। ধরা যাক তারেক রহমানের বউয়ের একটা ইয়েও শেষ হলো, উম, তো কি হবে, তার মেয়ে যাবে এখানে। যে এই যে ধারাবাহিকতা ওটা তো চলতেই থাকবে। এখন আমাদের শেখ হাসিনা পরিবারেরও তো সেই উত্তরাধিকার রয়েই গেছে, জয় আছে বা পুতুল আছে, এরকম হইতেই পারে। তা আমি এই জন্য বলছিলাম যে এই ভীতিটা কি, এই ভীতিটাই কি কারণ হইতে পারে কিনা যে কোনো সাংগঠনিক রূপ আজকে 15 মাসের ভিতরে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, এমন তো হইতে পারে সাবির হোসেন চৌধুরী প্রেসিডেন্ট, কথার কথা, বা বা লতিফ সিদ্দিকী প্রেসিডেন্ট,
সাবির হোসেন চৌধুরী সেক্রেটারি, বা সাবির হোসেন চৌধুরী প্রেসিডেন্ট, সুলতান মোহাম্মদ মনসুর সেক্রেটারি। আমি একটা কথার কথা বলছি যে একটা মানুষ একটা কিছু চায় এখন, উনি যদি চুপচাপ ওখানে বসে থাকেন। আওয়ামী লীগের মিছিল হচ্ছে, জটিকা মিছিল হচ্ছে ঢাকাতে, গোপালগঞ্জের হিউজ শোডাউন হয়েছে, নারায়ণগঞ্জে হয়েছে, বাগেরহাটে হয়েছে, খুলনায় হয়েছে, রংপুরে হয়েছে। তাই আওয়ামী লীগের যদি এখন একটা কমিটি থাকে, আওয়ামী লীগকে তো সংগ্রামী দল, আওয়ামী লীগকে তো সংগ্রামীর মাধ্যমে যেতে হবে। এখন কমিটি নাই, নেত্রী ভার্চুয়ালি কথা বলল। আর এভাবে কি একটি দল, আওয়ামী লীগের মতো দল চলতে পারে দীপু ভাই? না, এটা আপনি যেরকম বলছেন আপনার সাথে আমি একদিকে একেবারে একমত, কিন্তু একটা টেকনিক্যাল ব্যাপারও আছে আপনার। শেখ হাসিনা যে ধরেন, আপনার মনে আছে আগরতলা ষড়যন্ত্রের মামলার সময় পরে বঙ্গবন্ধু কিন্তু খুব ইজি এই পাকিস্তানিদের আক্রমণের সময় ভারত চলে যেতে পারতেন, কিন্তু উনি ভারতের আরেকটা লেভেল ওনার গায়ে লাগাতে চান নাই এই কারণে যে তখনও মানুষ এমনিই ভারত এন্টি ইন্ডিয়ান অনেক মানুষের মতামত আছে এখানে, সেই কারণে যান নাই। কিন্তু শেখ হাসিনারও কোনো পথ ছিল না, হয়তো সরকারেরও পথ ছিল না অন্য জায়গায়, যদি ওই সময়ে তাৎক্ষণিকভাবে তারা লন্ডন পাঠানো আমেরিকা পাঠানো অন্য ছিল না। তো যেহেতু উনি ইন্ডিয়ায় আছেন, একটা জায়গাটাও তার জন্য স্পর্শকাতর, একবারে সাংগঠনিক রাজনীতি ওইখানে বসে উনি করবেন বা করতে চাচ্ছেন কিনা এটা জানি না। আমার যতটুকু আমার কাছে মেসেজ আছে সেটা হচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণার জন্য শেখ হাসিনা অপেক্ষা করছেন। এই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করার মতো রাজনৈতিক বা সাংগঠনিক অবস্থান নাই। এটা হলো একবারে রূঢ় বাস্তবতা। এখন যদি দলকে কোনো সাংগঠনিক ভিত্তি দিয়ে বাংলাদেশে করে, এটা আমি বিশ্লেষণ করে বলতেছি, তাইলে যেই রকম দমন পীড়ন বাংলাদেশে চলছে, আগে তো মানুষ কোনো রাজনীতি করার জন্য পুলিশ বা রাজনৈতিক প্রতিপক্ষ পুলিশ দিয়ে ধরাইতো, এখন তো আর সেটা হচ্ছে না। এখন মব হচ্ছে, আপনার বাড়িঘর পুড়ে দেওয়া হচ্ছে। আপনার এই 71 সালেও আওয়ামী লীগের যারা এমপি এমএনএ হয়েছিল বা ইয়ে হয়েছিল বা আওয়ামী লীগের নেতা ছিল, তাদের কয়জনের বাড়িতে পাঞ্জাবির আগুন লাগাইছিল? লাগায় নাই, কিন্তু খুব কম সংখ্যক বাড়ি আগুনে পড়ছিল। শহর বন্দর নগরে কিছু মানে সরকারি টরকারি এগুলোতে আগুন লাগাইছিল, কিন্তু এরকম বাইচা বাইচা সব নেতার বাড়ি পুড়ে দেওয়া নেই। এটা কিন্তু এইবার হয়েছে। 400-500 থানা লুট হয়ে যাওয়ার, থানার অস্ত্র লুট হয়ে যাওয়ার, এটা কিন্তু 71 সালে হয় নাই। 71 সালে মুক্তিযোদ্ধারা যে করছে তারাও কিন্তু করতে পারতো এই লুটপাট, কিন্তু সেটা হয় নাই। যে থানাতে গেছে, অস্ত্র থানার লোকজন দিয়ে দিচ্ছে, বলে আপনারা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করতে যাচ্ছেন, নেন অস্ত্র। আর এবার কি হয়েছে? এইবার পুলিশ মাইরা লুট করা হয়েছে। এখন কি হলো দেখেন, আজকে পর্যন্ত সিনারিও, পুলিশকে আমরা ধ্বংস করলাম, আমরা এখন সেনাবাহিনীকে ধ্বংস করছি। সেনাবাহিনীর যেসব কর্মকর্তাকে আজকে ধরেন এই আইসিটিতে নেওয়া হয়েছে, তাদের কেউ কেউ ওই সময়, যেই সময় আয়নাঘরের অভিযোগ, ওই সময় তারা ওই জায়গাটিতে পদায়িত ছিলেন না, তারা অন্য জায়গায় তাদের পোস্টিং ছিল, কিন্তু তারা আসছেন পরে। আসার পরে যে প্রক্রিয়াটা চলতেছিল, আর এই যে আয়নাঘরের ব্যাপারটা আমি যে বহুল প্রচারিত করছি, আয়নাঘর সব জায়গাতেই ছিল। আপনি দেশ যখন ছোট ছিল তখন ঢাকায় থানা ছিল 5টা না 7টা, ডিএমপিতে ফার্স্ট ডিএমপি হওয়ার সময়। তারপরে এখন 70টা থানা হয়েছে, এটা 100টা হবে কদিন পরে। এখন যখন জনসংখ্যা বাড়ে, অর্থনীতি বড় হয়, রাষ্ট্র বড় হয়, তখন সব দিকেই বড় হয়। এখন ধরেন ভুরুঙ্গ বাড়িতে একজন লোক খুন হয়েছে বা গুম হয়েছে, বা ভূমধ্যসাগরে গিয়ে ইতালি যেতে মারা গেছে, তাকেও যদি আমি বলি যে গুম হয়েছে সে, আপনি তো আওয়ামী লীগের পক্ষে এটা প্রমাণ করা ইয়ে হয় নাই। আওয়ামী লীগের যেটা উচিত ছিল, এই যে মায়ের ডাক, খালাম্মার ডাক নামে বিভিন্ন সংগঠন, 600-800 লোক গুম হয়ে গেছে। এখন ধরেন ওই বুরুঙ্গমারির বা এই 13 খাদার একজন লোক গুম হয়েছে, সেটার সাথে শেখ হাসিনার ক্ষমতার কি আছে আমার বলেন তো? ওই লোকটা খুন হইলে শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যেতে হবে, এরকম কি কোনো প্রসঙ্গ আছে? নাই। ওই লোকটা স্থানীয় নানা সমীকরণের কারণে, প্রতিপক্ষের দ্বারা, পুলিশের দ্বারা, র্যাবের দ্বারা, যে কোনো কারণে, যে কোনো সমীকরণে খুন হইতে পারেন, গুম হইতে পারেন। সেইটা রাষ্ট্রের দায়িত্ব ছিল মানে একবারে যথাযথ তদন্ত করে বের করা ওই লোকটার মৃত্যুর কারণ। কিন্তু ওই লোকটার মৃত্যুর দায়ও কিন্তু শেখ হাসিনার কাঁধে। মায়ের ডাক, খালাম্মার ডাক, চাচির ডাক, এরকম সংগঠন হয়েছে না? এগুলি কাদের পয়সা হয়েছে? ওই যে মেটাকুলাস ডিজাইনের সময় যেখানে যেখানে টাকা গেছে এগুলি হয়েছে। এইগুলির কোনো তদন্ত হয় নাই। হেফাজতের সময় যত লোক ঢাকা শহরে এসে ঢুকছিল, এবার কি এক ঠেলায় এত লোক আসছিল? আসে নাই, পরে আসছে। ওই যে বললাম, আগারগাঁওয়ের মসজিদের ইমামও আয়সা যখন দেখছে গণভবনে সবাই লুট করতেছে, বা সে একটা কুলবালিশ আর একটা কি যেন নিয়ে হাঁটতেছে, এরকম ছবি আপনারা দেখছেন নিশ্চয়ই। তো এটা কখন হয়েছে? যখন দেখছে কোনো কিছু নাই। শুধু যদি এই কথাটা বলা হইতো যে আওয়ামী লীগের 10 লক্ষ লোক
এই 3 তারিখের পরে ঢাকা শহরে থাকবে, বনরুটি আর কলা খেয়ে তারা রাস্তায় থাকতে হবে, কোনো আন্দোলনই হইতো না। এই আন্দোলন ট্যাকেল ওই করার ওই কোনো ওই ব্যাপারই কথাটাই ছিল তো না। আপনাকে বললাম, এই প্ল্যান তো ছিল, এই প্ল্যান তো পরে এই নষ্ট প্ল্যান হয়ে কেন কেন এরপরে চেঞ্জ করা হয়েছে বা কেন করা হয় নাই, এইটার না, আপনি গ্র্যাভিটিটা, বলছেন এটা অলরেডি। হ্যাঁ, এটা এটা তারা তারা বুঝবে। কিন্তু হুম আমি এটুকু বুঝি যে হুম। ব্যাপক অপপ্রচার এবং ব্যাপক একবারে আপনার ষড়যন্ত্রের একটা শিকার হয়েছে, এবং এটা একটা সন্ত্রাসী ইয়ে ছিল। এইখানে যেই লোকগুলার মারা গেছে আপনারা বলেন 700 থেকে ধরে, ইউনূস সাহেবের 1400-1500 বলে, তো উনি প্রায় 1000 বলছে। এইখানে কয়েকশো লোক মারা গেছে যাদের মাথার খুলি উড়ে গেছিল। মাথার খুলি উড়ার যে অস্ত্র, এটা হলো স্নাইপারের গুলি। আপনি ট্রিগারটা চাপার আগে আপনি ওই বাইনোকুলার দিয়ে দেখতেছেন রতন তালুকদারের চোখ এবং এই কপাল দেখে আপনি গুলি করতেছেন, এবং আপনার যখন এই বাইনোকুলারে রতন তালুকদার বা এনাম মোর্তজা দীপুর কপাল দেখে ট্রিগার চাপ দিবেন, তখন স্নাইপারের গুলি ওই কপালে গিয়েই লাগবে। পুলিশের পক্ষে, পুলিশ যেসব অস্ত্র ব্যবহার করে বা যেটুকু প্রশিক্ষিত, তাদের পক্ষে কোনো মানুষের কপালে গুলি করার কোনো সুযোগ নাই। একবার এইগুলি আমরা আগে হ্যাঁ, দীপু ভাই ঠিকই আছে, আমরা পরবর্তী আরো মানে লঙ্গের আরেকটা প্রসঙ্গ আছে, কিন্তু এই মুহূর্তে তো শ্যামল চক্রবর্তীর কাছে জানতে চাই যে ওই যে দীপু ভাই যেটা বললো যে স্নাইপার দিয়ে লোকজনকে টার্গেট করা হয়েছে, এটা আপনার কাছে কি মনে হয়? কারণ এখানে একটা কথা আমি আগে বোধহয় বলে রাখি, সেটা হলো যে দীপু ভাই, যেদিন শেখ হাসিনা 12টা কততে 2টা কততে বোধহয় উনি চলে যান, 12টা থেকেই তো প্রক্রিয়াটা শুরু হলো। এই দিনের যে প্রথম আলো, ওই দিনের প্রথম আলোটা আপনি খুঁজে দেখতে পারেন, 5 তারিখ যে প্রথম আলো বেরিয়েছিল বা ঢাকার অন্যান্য কাগজপত্র, আপনি দেখবেন যে মৃতের সংখ্যা 600 সামথিং, 6 এক্সাক্ট ফিগারটা আমি এখন বলতে পারছি না। তো ওই 5 তারিখ যাওয়ার পরে যদি মানে মানে 5 তারিখ যদি 600 সামথিং হয়, তো 7 তারিখ 8 তারিখ তো উনি আইসা পড়লো, মাঝে 6-7 গেল 2 দিন। এই 2 দিনে আর কত লোক মারা গেল, তো বাকি লোকগুলি কবে মারা গেল, এক প্রশ্ন উঠতে পারে এইটা। দ্বিতীয়ত, আপনি কিছুক্ষণ আগে বললেন ডক্টর ইউনূস কিন্তু একাধিকবার বলছে যে 1000 লোক মারা গেছে, এবং সে প্রায় আরেক কোন দিন 1000-এর কথা বলছে, কিন্তু প্রতিষ্ঠা 1 বছরের যে প্রতিষ্ঠা ইয়ে হলো মানে ইয়ের অভ্যুত্থানের সেই দিন। আবার এট দ্য সেম টাইম দেখেন জাতিসংঘের রিপোর্ট হলো 1400, রাইট? 1400 কিন্তু কমন, উপদেষ্টারা সবসময় 1400-র কথা বলে। আবার এই যে বিবিসিতে যে তারেক জিয়া যেদিন সাক্ষাৎকার দিল, আপনি তো নিশ্চয়ই তার 2টা পার্টি দেখছেন, তারেক জিয়া কিন্তু বলছে 2000, উনি আরো আগায় গিয়ে 2000 বলছে। আজকে আমি জামাতের আমিরের একটা বক্তৃতা শুনতেছিলাম, উনি বলতেছে যে প্রায় 34,000-এর মতো বললো যে উইন্ডেড হয়েছে, উনি বললো 1,500-এর মতন মারা গেছে, বুঝছেন? তো এখন দেখেন যে এই সরকারের মানে অবস্থাটা, সরকারই তো ঠিক করতে, এখন পর্যন্ত তো এটাও ঠিক হয়নি আসলেই কতজন শহীদ হয়েছে বা কতজন ইসে হয়েছে। যাই হোক, এটা একটু শুনি আমরা শ্যামল চক্রবর্তীর কাছে। না, জামাতের আমির যদি বলে থাকে 34,000, তাহলে উনি ঠিক বলছেন। কারণ উনি তো জানেন উনার লোকজনে, উনাদের লোকজনে 34,000 মানুষ খুলি উড়াইছে বা উন্ডেট করছে, তাহলে ঠিক আছে, উনারা করছেন। যার উনি জন্য আহত উনি আহত হওয়ার কথা উনি বলছেন। উনি আহত, ঠিক আছে, এই হুম। আহত উনার হিসাব ঠিক আছে, কারণ উনি তো জানেন উনার লোকজন কতজনকে কি করছে, এটা ঠিক আছে। উনি 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 কারণ গোলাগুলি তো ওনারাই করতেন, ব্রিগেডিয়ার তো স্বরাষ্ট্র ব্রিগেডিয়ার ছিল উনি তো নিজেই বলছেন এগুলো তো আমাদের আর্মির পুলিশ এগুলি ইউজ করে না। তাদের উপদেষ্টা লোকই বলছে যতগুলি খুন হয়েছে সবগুলি খুন ওরা করছে। আর একটা জিনিস আমরা কেউ বলি না, ঝগড়াটা ছিল বাংলাদেশ নিয়ে চীন আর আমেরিকার। চীন জিতে, আমেরিকা জিতে গেছে, সেন্ট মার্টিনস মূল কারণ, এটা নেত্রী আগেও বলছেন। চায়নাতে নেত্রী যাওয়া, তারপরে কি ঘটনা আপনারা সবাই জানেন। চীনের কথার মানুষ এখন ভূমে গেছে, ভুলে গেছে, আমেরিকা জিতে গেছে সেই জন্য। আর 1400 খুন, হ্যাঁ কোন, এগুলি বোকার জিনিস, ওরা নিজেরা করছে খুনগুলি, প্রত্যেকটা খুন। আমরা যদি খুনের রাজনীতি করতো, ওইটাও ঠিক না, প্রত্যেকটা আপনি কমপ্লিট এটা ঢালাও, একটা এটা ঢালাও পুলিশে, ভাবে বলতে ভাই পারেন না। আপনারা বলেন আপত্তি নাই, হুম। প্রত্যেকটা মারলে যে আওয়ামী লীগ মারামারি রাজনীতিতে যাইতো। এই যে উনি বলছেন আওয়ামী লীগ কত লোকের কাছে লাইসেন্স আর্মস আছে, আওয়ামী লীগ কত লোক এসে বাধা দিতে পারতো, আওয়ামী লীগ এগুলো করতে যায় নাই, আওয়ামী লীগ ভুল ওইগুলি দাদা, করতো। আমি আমি ওনার কাছ থেকে আপনাকে প্রশ্ন করি আজকে, আপনি তো আমাদেরকে প্রশ্ন করতেছেন। আপনি বলেন, এখন তো 14 মাস হয়েছে, ইউনূস সাহেব এত প্রবল পরাক্রমশালী একজন শাসক হিসেবে আমাদের মাথার উপর বসছেন, কেন আজকে পর্যন্ত
এসার্ট করা হলো না, কতজন লোক মারা গেছে এটার একবার সুনির্দিষ্ট করা হলো না, কেন বাংলাদেশে তদন্ত করে সেগুলির করা হলো না, কেন এতগুলি লোকের ময়না তদন্ত হলো না, কেন আজকে পর্যন্ত শহীদ হচ্ছে একজন, টাকা পাই যাচ্ছে ওহিদ, মারা যাচ্ছে মৃগীরূপ হইয়া পাচ্ছে শহীদের টাকা, এরকম 52-53 জনের কথা তো 2-3 সপ্তাহ আগে প্রথম আলোতেও আসছে। ফিরেও সরকার তো আসতেছে। প্রতিবাদ করেন নাই। আমাদের বক্তব্য সেটা না। আমাদের বক্তব্য হচ্ছে সুনির্দিষ্টভাবে এই যে বিভিন্ন আন্দোলন বাংলাদেশে হয়েছে, সেখানে সব সময় তো এই আন্দোলন হলে পুলিশ কার পক্ষে ছিল? আন্দোলনকারীদের পক্ষে? নিশ্চয়ই না। পুলিশ থাকে রাষ্ট্রের পক্ষে। রাষ্ট্রে যিনিই ক্ষমতা থাকুক, উনি স্বৈরাচারী হোক, ফ্যাসিস্ট হোক, সেটা হোক, এই যে লেভেলে আপনি লাগান না কেন। তো সেই ক্ষেত্রে পুলিশের দায়িত্ব হলো রাষ্ট্রের, সরকারের সহায় সম্পদ রক্ষা করা, দেশের সহায় সম্পদ রক্ষা করা, জনগণের জানমাল রক্ষা করা। এখন যদি কেউ বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে আন্দোলন করে, মানে রাষ্ট্রের ক্ষতিগ্রস্ত করে, শুধু ক্ষতিগ্রস্ত না, রাষ্ট্রের কতগুলি, ধরেন একজন মিস্টার এক্সের দোকান পোড়াই দিল, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু আপনি যদি কেপিআই, কি পয়েন্ট ইনস্টলেশন, অতি সংরক্ষিত রাষ্ট্রের প্রতিষ্ঠান, আপনি যদি ওইটা কোনো কারণে আক্রান্ত হয়, আক্রমণের শিকার হয়, তখন বুঝতে হবে যারা এটা করছে তারা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য করতেছে। তারা সরকার পতন টতনটাও ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট রাষ্ট্রকে পঙ্গু করে দেওয়া, রাষ্ট্রের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া। ধরেন মেট্রো রেল, সেতু ভবন, বিটিভি, সব আরো বড় বড় প্রতিষ্ঠান যেগুলিকে পুরাই দিলে। এবং এই যে দেখেন একটা এই ভিডিও ভাসতেছে, একজন লোক, শিবির না জামাতের, সে বলতেছে আমাদের টার্গেট ছিল আমরা টেলিভিশন দখল করে যে টেলিভিশনে অ্যানাউন্স করে দিব বিপ্লবী সরকার। মানে সে কিন্তু ওরকম বড় কিছু না, কিন্তু মাথার মধ্যে যেই মাইন্ডসেট যেটা নিয়ে, যেটা তাকে পড়ানো হয়েছে দীর্ঘ সময়ে, তার নিজস্ব যে সেন্স, তার বাইরে আরোপিত যে জ্ঞান তার মাথায় ঢুকে দেওয়া হয়েছে যে এই সরকার হলো রাষ্ট্রবিরোধী সরকার, দেশ বিরোধী সরকার, এটাকে হটাইতে হবে। এই বিগার নিয়ে তো সে ঘুরছে, সে টেলিভিশন সেন্টারে আগুন দেওয়া গাড়ি, কত নম্বর গাড়ি পড়ছে, এগুলি বলতেছে, এগুলি কিন্তু এখন ভাইরাল হয়েছে, এখন ইথারে ইথারে ঘুরতেছে। তো এই এই যে একটি ঘটনার পরে তাৎক্ষণিক আমরা অনেক কিছু জানি না, কম জানছি, আন্দাজ করছি। এখন তো মানে একবারে পরিষ্কার চিত্র বেরিয়ে আসতেছে, আন্তর্জাতিক মহল থেকেও আসতেছে এবং থেকেও। যদি প্রেসিডেন্ট ট্রাম্প না বলতো যে তার দেশ থেকে এত 200-300 মিলিয়ন ডলার বাংলাদেশের ল্যান্ডস্কেপ চেঞ্জ করার জন্য কেন খরচ করা হলো, এই প্রশ্ন না তুলতো, এই কথা আমি আপনি বললে আমাদের পিঠে চামড়া থাকতো, মানুষ বলতো এই পাগল হয়ে গেছে শালারা। আচ্ছা, অ্যাকচুয়ালি ট্রাম্প অ্যামাউন্টটা বলছিল $29 মিলিয়ন। আচ্ছা, যাই হোক, আমি আরেকটা টোয়েন্টি কথা নাইন বলছি। মিলিয়ন ডলার বলছে ফ্রম ওয়ান সোর্স। এছাড়া এছাড়া যেই এনজিও গুলো হয়তো আরো সোর্স থেকে গেছে, হ্যাঁ, হ্যাঁ, ওটাই হতে পারে। আনডিসক্লোজড সোর্স, হ্যাঁ, সেটা আনডিসক্লোজড। হতে পারে। এখানে একটা কথা শুনেন, আপনি যে আমাকে বললেন, আমি কিন্তু কিছুক্ষণ আগে একটা কথা বললাম যে দেখেন এই গভর্নমেন্টের 14 মাসে তার কিন্তু একজন অ্যাকুরেট একটা হিসাবও করতে দিতে পারে না যে কতজন লোক মারা গেছে, কতজন শহীদ হয়েছে। কথা কিন্তু আমি বলছি কিছুক্ষণ আগে। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক এনামুল রাজা দীপু ভাইকে এবং ছাত্রলীগ, সাবেক ছাত্রলীগ নেতা, এখন আওয়ামী লীগ নেতা। আজকে যা কথাবার্তা শুনলাম তাতে মনে হলো বেশ শক্তিশালী আওয়ামী লীগ নেতা। তো সেটা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং পরবর্তীতে আপনাদের সঙ্গে আবার কোনো একটি অনুষ্ঠানে দেখা হবে, কথা হবে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ শুভরাত্রি। আপনাকেও। শুভরাত্রি।